কাছে আসার মৌসুম। নুসরাত সুলতানা সেতুতি। পর্ব 36 থেকে 40। তুষি বালিশের নাক মুখ গুজে উল্টো হয়ে পড়েছিল। ইউষা রুমে এলো তখনই। আশ্চর্য হয়ে বলল, তুষি, কি হয়েছে? মেয়েটা সাড়া দিল না। একটু ঝুঁকে মাথায় চাটি মারল ইউষা। এই, এভাবে লটকে আছো কেন? মা, বড় মা কখন থেকে ডাকছে। খাবে না? তুষি দুঃখী দুঃখী গলায় জানালো। আমার মন এই দুনিয়া থেকে উঠে গেছে, ইউষা। এখানে 7টা পেয়ার আর 7টা ইয়ারের কোনো দাম নেই। কি কম আছে আমার ভালোবাসায়, যে তোমার বিটকেল ভাই সব সময় এমন ভাব নিয়ে থাকে? ইউষার সব কৌতূহল শেষ। বুঝে নিল, তুষি যে কাজে হন্তদন্ত পায়ে ছুটেছিল তখন, তার কিচ্ছুটি হয়নি। নিশ্চয়ই কিছু বলতে পারেনি ভাইয়াকে। তুষি ফের বলল, তোমার ভাই খুব খারাপ। বিটকেল, বেয়াকেল, বদমহিষ। একটা আলু ভাজা তোমার ভাই। সারাদিন কাপড়ের মতো চিপলেও মুখ দিয়ে এক ফোঁটা রস বের হয় না। কেন যে আমি ওই টালটু বল্টু পুলিশটাকে ভালোবাসতে গেলাম? ওটাকে ভালোবাসার আগে আমার মনের মধ্যে আগুন লেগে পুড়ে গেল না কেন? কেন, কেন কেন? ইউষা কপাল চাপড়ে বলল, হায় আল্লাহ! এই মেয়ের তো দুদিন প্রেমে পড়েই মাথাটা খারাপ হয়ে গেছে। তুষি মুখ তুলে চাইল। খুব সিরিয়াস হয়ে বলল, দুদিন মানে? তোমার কি আমার প্রেমকে সন্দেহ হচ্ছে? না না, সন্দেহ কেন হবে? তোমার মুখেই তো লেখা আছে তুমি ভাইয়াকে কত ভালোবাসো। তুষি উঠে বসল। ঠোঁট উল্টে বলল, আমার সাথে চালাকি করো না, ইউষা। আমি কিন্তু এই মুহূর্তে পেছনে অদৃশ্য পেট্রোল নিয়ে ঘুরছি। ওই বিটকেল আমাকে ভালোবাসতে রাজি না হলে দেহ মন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। আর তুমি কি না মজা নিচ্ছ? ইউষা ঠোক চেপে হাসল। পাশে বসে গলা জড়িয়ে ধরে বলল, আরে বোকা মেয়ে, ভালোবাসলে একটু ধৈর্য রাখতে হয়। এত তাড়াতাড়ি হাল ছাড়লে হবে? আর ভাইয়া তোমাকে ভালোবাসবেন না কেন? আমার বোনটা কত মিষ্টি। এত মিষ্টি এড়িয়ে যাওয়ার সাহস আছে কারো? তুষি ভরসা পেল না। চিন্তিত মুখে বলল, কি যে চলছে ওনার মনে? যা চলছে, চলছে। এখন চলো নাস্তা করবে। সবাই বসে আছে। ইউষা হাত ধরে টানল। তুষি বলল, আচ্ছা, তুমি না ক্লাসে যাবে? গেলে না যে। কি আর বলবো বলো, ভার্সিটির ক্লাস এরকমই হয়। একটু আগে গ্রুপে ইনফো করে দিয়েছে, ক্লাস ক্যান্সেল। তবে ভালোই হয়েছে না হয়ে বাড়িতে আজ প্রচুর কাজ বুঝলে। বিকেলে ফুপুরা আসছেন। ফুপু? তোমার ফুপু? আমার একার না, আমাদের। তুষি মাথা নাড়ল। ও হ্যাঁ। আচ্ছা, উনি কেমন? ওই ডাইনিটার মতো, নাকি তোমাদের মতো? ইউষা মিটিমিটি হাসল। এলেই বুঝবে। এখন চলো তো, আমি তখন ঠিক করে নাস্তা করিনি। তোমার জন্য বসেছিলাম। এসো। চলো চলো। অয়ন ডাইনিং রুমে হাজির হয়েছে মাত্র। চেয়ারের হাতলে সফেদ এপ্রন ঝুলিয়ে রেখে খেতে বসল। এর মাঝেই এসে দাঁড়ালো ওরা। ছেলেটার চোখ সোজাসুজি বর্তাল তুষির হাস্যোজ্জ্বল আদলে। দুচোখ মাখানো বিমোহ নিয়ে চমৎকার করে হাসল সে। পাশের চেয়ার দেখিয়ে বলল, তুষি, বসো। ইউষার ঠোঁটের হাসি দপ করে নিভে গেল অমনি। ভেতরটা ক্ষয়ে গেল উঁচু পাহাড় ধসে পড়ার শব্দে। চোখ জ্বলছে, যেন সবেগে আনতে চাইছে বড় কোনো সুনামি। কিন্তু ইউষা তো এখন কাঁদবে না। নিজের বদ্ধ ঘর ছাড়া এই হাহাকারের সাক্ষী আর কাউকে হতে দেবে না সে। সাইফুল প্রফুল্ল স্বরে বললেন, আরে, আমার দুই মা দেখছি। আয় আয় বাবার পাশে বস। বলা মাত্রই তুরন্ত বেগে ছুটে গেল তুষি। বাবার পাশের ফাঁকা চেয়ারটায় বসল তাড়াহুড়ো করে। মাথা নাচিয়ে নাচিয়ে বলল, আমি আগে বসেছি। এখন কি করবে ইউষা? ওর ছেলে মানুষিতে হেসে উঠল সবাই। ইউষাও হাসো, তবে হিচড়ে আনা হাসি। বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে তার। অয়ন ভাই তুষিকে নিজের কাছে বসাতে মরিয়া। কই, ওকে তো কখনো এভাবে ডেকে কাছে বসাল না। ওহ, বসাবেই বা কেন? অয়ন ভাই তো তুষিকে ভালোবাসে, ওকে নয়। ইউষা নিজের ওপর হাসল। বিদ্রুপ করে ভাবল, কেন যে এই নিষ্ঠুর সত্যিটা তুই ভুলে যাস মেয়ে? অয়ন তোর না, তোর হবেও না। এবার অন্তত একটু শক্ত কর নিজেকে। এখন থেকে যে প্রতি প্রহর এসব দেখেই তোকে বেঁচে থাকতে হবে। সেখানে এত তাড়াতাড়ি মরে গেলে চলে নাকি? মেয়েটা নিষ্প্রভ চিত্তে হাসনার পাশ বসল। রেহনুমা তনিমাকে চোখের ইশারায় কিছু একটা বোঝালেন। তৎপর মাথা নেড়ে ফ্রুট কাস্টার্ডের বাটিটা তুষির পানে এগিয়ে দিলেন তিনি। হাসি হাসি মুখ করে বললেন, তুষি, খাও। তোমার জন্য করেছি। পছন্দ না অনেক? তুষি ফল খুব ভালোবাসে। তার উপর এটা কি যে মজা। খুশিতে উচ্ছল হয়ে বলল, ওয়াও, এটা আবার বানিয়েছেন? তনিমা কপাল কুঁচকে বললেন, ও মা, এখনো আপনি আগে করছো কেন? ইউষা আমাকে যেভাবে ডাকে, এখন থেকে সেভাবে ডাকবে, বুঝেছ? না, বুঝিনি। কারণ তুমিও তো ইউষাকে তুই করে বলো। কই, আমাকে তো বলছো না। তনিমা হেসে ফেললেন। আচ্ছা বাবা, এখন থেকে তুই করেই বলবো। আইরিন নাকমুখ কুঁচকে বিরক্ত শ্বাস ফেলল। এতদিন এ বাড়ি থেকে ওর যেতে ইচ্ছে করতো না। কতবার পাপা চাইলেন স্কলারশিপ নিয়ে লন্ডনে পাঠাতে।
ও গেল না স্রেফ ইয়াসিরের জন্য। এই যে মাম্মাম ঘন ঘন পাপার কাছে যায়, মাসের পর মাস থেকে আসে, আইনের কখনো যাওয়ার ইচ্ছে হয়নি। কারণ সেই ইয়াসির। অথচ এখন মনে হচ্ছে এই বাড়ি থেকে ও পালাতে পারলে বাঁচে। তুষিকে নিয়ে সবার এসব ঢং আর আদিক্ষেতা জাস্ট নিতে পারছে না। খুব অনীহায় চামচের ডগায় খাবার নিয়ে মুখে তুলল মেয়েটা। সাইফুল হাসনাকে বললেন, এই কি খালা, আপনার প্লেট খালি কেন? ভাবি ওনাকে আর দুটো পরোটা দাও। ও আল্লাহ, না না, আমি এত খাইতে পারি না বাবা, এটি অনেক। তুষি বলল, আরে দাদি খাও খাও, খেয়ে দিয়ে মোটা হয়ে চেহারাটা আমার মত গুলুগুলু করো, তারপর তোমাকেও একটা সুন্দর ছেলে দেখে বিয়ে দিয়ে দেব। আর কতকাল একা একা থাকবে? টেবিলে হাসির রোল পড়ে গেল। আইরিনকে বাদ দিয়ে হুহা করে হেসে উঠল সকলে। ইউসাও আর মন খারাপ করে থাকতে পারল না। হাসনা চোখ রামিয়ে বললেন, চুপ থাকছে মরি, তুই নিজের বিয়ে নিয়ে ভাব। তোর স্বামী যে নাস্তা করছে না করে নাই হেরির খেয়াল নিছস। তুষি সচেতন চোখে জিভ কাটল। সত্যিই তো, বিকেলটা সকালে খেয়েছে কিনা ওর তো জানাই হলো না। ইউসা মাথা তুলে চোখে অয়নকে দেখল একবার। মানুষটার সবথেকে অপছন্দের কথা। অয়ন নিচের ঠোঁট দাঁত দিয়ে কামড়াচ্ছে। নরম ডিমের গায়ে চামচ নাড়ছে শুধু। জিম মেরে বসে থাকতে দেখে ইউসা দীর্ঘশ্বাস ফেলল। দের বুঝো, অয়ন ভাই খুব কষ্টে নিজেকে আটকে রেখেছেন। তনিমা বললেন, কে সার্থ? ও সকালে খেতে পারে না, ফ্রেশ হওয়ার অন্তত 2-1 ঘন্টা পরে খায়। এ দেহি আশ্চর্য নিয়ম। তুষি বিড়বিড় করে বলল, মানুষটাই আশ্চর্যের জাতি। পরপরই প্রশ্ন করলেন বৃদ্ধা, আচ্ছা তুষি, তুই রাইতে কোনে ঘুমাইছিলি বু? আমারে কইয়া গেলি আইতাছে, আর আইলি না তো। তুষির উত্তর তৈরি, চটপট বলে দিল, ইউসার ঘরে ছিলাম দাদি, ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম। আজ তোমার সাথে শোবো। ইউসা মাথা নেড়ে ঠোঁট টিপে হাসল। মেজো ভাইয়ার জন্য মেয়েটাকে যে আর কত কথা বানিয়ে বলতে হবে। রেহনুমা রয়সয় মুখ খুললেন, বলছিলাম যে এখন স্টোর রুমে না থাকলে হয় না। ও ঘরে তো খুব গরম, এসি টেসি নেই। ইউসার ঘরে শিফট হলে হতো না? তুষি শক্ত কণ্ঠে বলল, না। তনিমা বললেন, কেন, কি হবে? তোরা দুবোন সব সময় একসাথে থাকবি। আমি ইউসার ঘরে থাকবো কি করে? ওই ঘরে থাকার যোগ্যতা আমার আছে নাকি? রেহনুমার মুখ কালো হয়ে গেল। মনে পড়ল সেদিনকার কথা। ইউসার ঘরে ঘুমিয়ে পড়ায় এমনটাই তো শুনিয়েছিলেন তিনি। ভেজা গলায় বললেন, আমার ভুল হয়ে গেছে তুষি, এবার অন্তত একটু। তুষি মাঝপথেই বলল, আপনার ভুল হলে ঠিক আছে, ভালো কথা, মেনে নিলাম। কিন্তু আমি ইউসার ঘরে একেবারে থাকার জন্য কখনোই যাব না। আমি ছোট থেকে বস্তিতে মানুষ হলেও আমার আত্মসম্মান আছে। এতদিন তো আপনাদের কারো মনে হলো না আমার ঘরে এসি নেই। আমার গরম লাগতে পারে, ওখানে থাকতে কষ্ট হতে পারে। আপনিই তো বলেছিলেন আমি বস্তির মেয়ে, আমার জন্য স্টোর রুমই অনেক কিছু। তাহলে দয়া করে এখন আর এত ভালোবাসা দেখাতে আসবেন না। নিতে পারি না আমি। ইউসা বলল, তুষি প্লিজ, মা তো বলছেন ভুল হয়েছে। আর এমন করো না। আমি অনুরোধ করছি, প্লিজ আমার ঘরে চলো। তুষি আপত্তি জানালো নরম স্বরে, না ইউসা, এই প্রথম আমি তোমার কথা রাখতে পারবো না। তবে এখন যেভাবে চাই সেভাবেই যাব। কিন্তু সব সময় থাকতে বলো না আমাকে। আমি আমার ওই ছোট্ট ঘরেই ঠিক আছি। অয়নের ঠোঁটে ফিচেল হাসি ফুটল। ভীষণ মুগ্ধ চোখে চেয়ে রইল সে। তুষি যখন বলল, আমার আত্মসম্মান আছে, এই কথাটা শুনতে এত ভালো লাগলো কেন? অবশ্য লাগারই তো কথা। পেডিট্রিশিয়ান সৈয়দ অয়ন আফসারের ভবিষ্যৎ স্ত্রী যে হবে, তার কথায় চাঁচ না থাকলে চলে। অয়ন যে ঘুরে ফিরে কেমন করে তুষিকে দেখছে, লক্ষ্য করল ইউসা। গোধরা বেদনায় মেয়েটার বক্ষস্থল মুচড়ে উঠল ফের। মলিন মুখে টোক দিলে চুপ করে খাবার পুরল মুখে। মেয়ের এই দৃঢ়তায় রেহনুমা আর বলার কিছু পেলেন না। অপরাধীর মতো মাথা নুয়ে নিলেন শুধু। নেমে আসা থমথমে পরিবেশের ইতি টানা প্রয়োজন। সাইফুল গলা জেরে বললেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও যখন থাকতে চাইছে না, থাকতে হবে না। মা, তোমার যেখানে ইচ্ছে তুমি সেখানে থাকবে। কেমন? তুষি মৃদু হেসে বাবার পানে তাকায়। জন্ম থেকে শূন্যের মতো বড় হওয়া ও যে জীবনের এই মোড়ে এসে এত ভালোবাসা পাবে, আদৌ ভাবেনি কখনো। আচ্ছা, এর পেছনে কি বিকেলটার হাত নেই? আছে তো। মানুষটা জীবনে আসতেই তুষির সব কেমন চুটকিতে বদলে গেছে। ও বদলেছে, ওর পরিচয় বদলেছে। বিরাট এক শূন্যতা থেকে পূর্ণ হয়েছে চোখের নিমিষে। মরণ অবধি তুষির আর চাওয়ার কিছু নেই। এখন শুধু অনুভূতির সবটুকু দিয়ে ও ইয়াসিরকে চায়। শুধু ইয়াসিরকে। ব্যাস। তনিমা মাথায় হাত রেখে বললেন, আচ্ছা তুষি, বলতো দুপুরে কি খাবি? তোর যা পছন্দ, আজ আমি তাই রান্না করব। আইরিন বিড়বিড় করে বলল, ও গড, আমি রুম থেকে সাথে করে তুলো কেন আনিনি? অয়ন বলল, বাহ মামুনি, শুধু তুষি। আমি আর ইউসা কিছু পাবো না।
তুষি ফুটো গলায় বলল, পাবেন না কেন? আমরা সবাই মিলেমিশে খাবো। আমার যা, তা তো আপনাদের দুজনেরও। অয়ন একপেশে হাসল, মাথা নামিয়ে ভাবল, আমরা না তুষি, কথাটা হবে আমি আর তুমি। আমাদের দুজনের মাঝে আর কিচ্ছু আসবে না, কোনোদিন না। সাইফুল বললেন, তাহলে তো বাজার করতে হবে ভাবি। বাজার আছে, না লোক পাঠাবো? আগে তো শুনি তোমার মেয়ে কি খাবে। তুষি মাথা নেড়ে নেড়ে বলল, লাউ দিয়ে ডাল, চিংড়ি ভুনা আর ইলিশ মাছ খাবো। ব্যাস। হ্যাঁ। তনিমা জায়ের পানে চাইলেন। রেহনুমার ঠোঁটের রাজজয়ী হাসি। সাইফুল ব্যতিব্যস্ত আওড়ালেন, আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি মাছ আনতে। একেবারে বাজারের টাটকা ইলিশটা আমার ঘরেই যেন আছে। হাসনা বানু সব চুপ করে দেখছিলেন। তুষির প্রতি সবার এত আদর আহ্লাদে বুক জুড়িয়ে গেছে তার। আহা, মেয়েটা এত বছর পর নিজের লোকদের ফিরে পেল, এখন খুব সুখে থাকুক। এছাড়া ওনার আর কি চাই। আচমকা কলিং বেল বাজল। ইয়াসির আর মিন্টু ছাড়া বাড়ির বাইরে কেউ ছিল না। ওদেরও এখন ফেরার কথা নয়। তাও দ্রুত পায়ে গিয়ে দরজা খুলল আসমা। সাথে সাথে একটি নারীকণ্ঠ চেঁচিয়ে উঠল আনন্দে, মা! আসমা আটকে ওঠে, এক লাফে ছিটকে আসে পেছনে। চোখ বড় করে বলল, ও মাগো, আমনে ক্যাডা? নারীটি চোখের কালো চশমা খুললেন। কপাল কুঁচকে দেখলেন আসমাকে। হু আর ইউ? তুমি কে? আসমা কিছু বলার আগেই খাবার ফেলে ছুটে গেল আইরিন। দুহাতে চাপতে ধরে রাখল। মাম্মাম। বাকিদের চোখে মুখে বিস্ময়। তুষি কৌতূহলে ইউসার দিকে চাইল। সে ফিসফিস করে বলল, ফুপি। এইবার ঠোঁট ফাঁকা করে ফিরে চাইল মেয়েটা। বিহবল চোখে পা থেকে মাথা অবধি দেখল ওনার। কাঁধ সমান চুল, কপালের কাছে আবার ব্যান্স কাট করা। পরনে হাঁটু সমান ঢিলেঢালা ফতুয়া, নিচেও জিন্সের ঢিলেঢালা প্যান্ট। জর্জেটের স্কার্ফ ঝুলছে গলায়। ঘাড়ে রাখা ছোট্ট ব্যাগটা চকচক করছে খুব। ভীষণ ফর্সা গায়ের রং। তুষি বোকা বোকা চোখের পাতা চাপটাল টুপটাপ করে। এরকম হিপহপ ফুপি তো বাপের জন্মে দেখেনি। রোকসানা মেয়ের মাথায় চুমু খেলেন। আদরে গদগদ হয়ে বললেন, আও মাই বেবি, কেমন আছো তুমি? ভালো আছি মাম্মাম। পাপা কোথায়? বলতে না বলতেই পেছনে একজন সুপুরুষ ঢুকলেন। সাথে দুহাত ভর্তি ব্যাগ নিয়ে ড্রাইভার। ইশারা মেনে সেগুলো আসমার হাতে তুলে দিলেন তিনি। এতক্ষণে সবাই ধাতস্থ হয়েছে। কাঁধে আঁচল তুলেই রেহনুমা, তনিমা এগিয়ে গেলেন। হেসে সালাম দিলেন নাসির উদ্দিন। আসসালামু আলাইকুম ভাবি। ভালো আছেন আপনারা? ওয়ালাইকুমুস সালাম। জি, আপনি ভালো আছেন? শরীর ভালো আছে এখন? জি জি। সাইফুল, অয়ন উঠে এলো ত্রস্ত। সবাই মিলে একচোট কোলাকুলি সারল। তনিমা হেসে বললেন, রোকসানা, কেমন আছো? ভদ্রমহিলা নাকসিদকে বললেন, ভাবি, ডোন্ট কল মি রোকসানা প্লিজ। এটা শুনতাই ব্যাকডেটেড লাগে। আমার লুকের সাথে নামটা চাই বলো। কল মি সানা, অনলি সানা। তনিমা রেহনুমার মুখ দেখলেন। বললেন, আচ্ছা আচ্ছা, এসো ভেতরে এসো। দুজন ভেতরে এলেন। সাদর আপ্যায়নে বসলেন সোফায়। রোকসানা শুধালেন, আম্মু, বড় ভাইজান সবাই কোথায়? রেহনুমা বললেন, ঘরেই আছে। যা তো আসমা, ডেকে নিয়ে আয়। মেয়েটা জোরালো পায়ে ছুটল। রোকসানা অয়নকে বললেন, কেমন আছো বেটা? ফুপিকে তো বলেই গেছো। মনে করেও একটা কল দাও না কখনো। সবকিছু ভালো চলছে তো? আর সার্থ, সে কোথায়? অয়ন এক আঙুলে কপাল চুলকে বলল, কোনোটার উত্তর আগে দেব ফুপি। যদি বলতে। তনিমা বললেন, সার্থ থানায় গিয়েছে। 8টা নাগাদ চলে আসবে। আসলে তোমাদের তো বিকেলে আসার কথা। তাই। রোকসানা কথা টেনে নিলেন, তাই সকালে এসে বুঝি তোমাদের খুন অসুবিধায় ফেলে দিলাম। রেহনুমা বললেন, এমা না না, আপাতা বলেনি। আসলে আসলে নকলে ছাড়ো তো। তারপর আইরিনের দিক ফিরে বললেন, আচ্ছা মাই বেবি, তুমি এত শুকিয়ে গেছো কেন? ঠিক করে খাওয়া দাওয়া করো না। তোমার মামিরা বুঝি ঠিক করে তোমার টেক কেয়ার করেনি। ইউসা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করল, এই শুরু। তুষি অবোধের মতো সব চেয়ে চেয়ে দেখছে। ইউসার কথা শুনেও কিছু বুঝল না। ও শুধু ভাবছে, এই মহিলা এত ঢং করে কথা বলছে কেন? বিদেশিরা বাংলা বললে যেমন দাঁত ভেঙে ফেলে, এরকম করছে কেন? এ তো দেশেই জন্মেছে। তাহলে এর সমস্যাটা কোথায়? এদিকে মায়ের প্রশ্নে আমতা আমতা করে হাসল আইরিন। কদিন ধরে ওর মনের যা অবস্থা, গলা দিয়ে খাবার নামছে এইটার। রেহনুমা তনিমা হতাশ চোখে ফের মুখ চাওয়াচাওয়ি করলেন। অয়নের এসব ভালো লাগছে না। ফুপিকে তো চেনে। ব্যস্ত গলায় বলল, ফুপি, তাহলে তোমরা থাকো। আমাকে এখন বের হতে হবে। অলরেডি আম গেটিং লেট। যা, এই তো এলাম। এর মধ্যে চলে যাবে। ফুপিকে দেখেই কাজ বেড়ে গেল বুঝি। আমার সেমিনার আছে ফুপি, এখন আসি। রাতে দেখা হবে। ছেলেটা গেল না, এক প্রকার পালালো যেন। রোকসানা এদিক ওদিক দেখলেন। আচ্ছা ইউসা। তক্ষুনি চোখ পড়ল মেয়েটাতে। গুটিসুটি মেরে দাঁড়িয়েছে। ফুপি তাকাতেই যার রেশ আরেকটু বাড়ল।
রোকসানা হেসে এক হাত বাড়ালেন। কি ব্যাপার, তুমি ওখানে কেন? এদিকে এসো। ইউসা টেনেটুনে হেসে এগিয়ে এলো। তার গতিতে এক রাশ জড়তা। হাত তুলে সালাম দিল দুজনকে। রোকসানা উঠে এসে ওকে জড়িয়ে ধরলেন। কতগুলো প্যাকেট দেখালেন নেড়েচেড়ে। বললেন, এর মধ্যে অনেক দামি দামি বিউটি প্রোডাক্টস আছে। এই যে তোমার গালে এত পিম্পল না, সব একদম ভ্যানিশ হয়ে যাবে। ইউসা ক্লান্ত শ্বাস ফেলল। রাত জাগলেই ওর ব্রণ হয়, আবার সেরেও যায় নিজে থেকে। কিন্তু ফুপির চিন্তার শেষ হয় না। মেয়েটা হাসল তাও। থ্যাংক ইউ ফুপি। তুষির মতিভ্রম এখনো কাটেনি। একটা বাংলা ছবিতে রিনা খানের ঠিক এইভাবে চুল কাটা ছিল। আয় হায়, এখন ডাইনিটার মা যদি ওরকম হয়। পরপর মাথা নাড়ল দুপাশে। জিভ কেটে ভাবল, না তুষি না, উনি না তোর ফুপি হন। রেসপেক্ট কর। গতকালকের পর থেকেই এক প্রকার ঘরে খিল দিয়ে বসেছিলেন শওকত। একটাবারের জন্যও নিচে আসেননি। কিন্তু বোন আসার খবরে আর বসে থাকতে পারলেন না। নেমে এলেন দ্রুত। জয়নবকেও ধরে ধরে নিয়ে এল আসমা। বসার ঘর আরেকটু সরব হলো সাথে। রোকসানা এ বাড়ির একমাত্র মেয়ে ছিলেন। দু ভাইয়ের আদরের ছোট বোন। এখনো ওই আদর আহ্লাদ কমেনি। ছুটে গিয়ে ভাই মাকে জড়িয়ে ধরলেন তিনি। নাসির উদ্দিন শাশুড়ির পা ছুঁয়ে সালাম করলেন। তনিমা রেহনুমা গেলেন রান্নাঘরে। অতিথি এসেছে, নাস্তা শরবতের ব্যবস্থা করতে হবে তো। বসার ঘরে একটা বিস্তর গল্প জমে উঠল তারপর। মেয়েকে পেয়ে যেন আটখানা হয়ে পড়েছেন জয়নব। তার উপর সবার জন্য জিনিসপত্র এনেছেন ওনারা। প্রত্যেকের মুখ হাসিতে চকচক করলেও আইরিনের গোমরা মুখের বিন্দুমাত্র বদল হলো না। মাম্মাম তো এবার ওকে সাথে নিয়ে যাবে। আবার কবে এ বাড়ি ফিরবে কে জানে। অতদিনে তুষি যদি ইয়াসিরকে কবজা করে ফেলে। ততক্ষণে বাহারি নাস্তা নিয়ে গৃহিণীরা হাজির হয়ে গেলেন। কথাবার্তার এক পর্যায়ে নাসির উদ্দিনের নজর পড়ল খাবার টেবিলের ওদিকটায়। বৃদ্ধা এক নারীর পাশে একটি ফুলের মতো মেয়ে কেমন শুকনো মুখে দাঁড়িয়ে আছে। ভদ্রলোক কপাল কুঁচকে বললেন, এই বুঝি তুষি, আপনাদের মেয়ে সাইফুল ভাই। জয়নব অবাক হয়ে বললেন, ওর কথা তোমরা কি করে জানলে? আইরিন জানিয়েছিল, মা। তোমরা তো আর নিজে থেকে আমাকে কিছু জানানোর প্রয়োজন বোধ করনি। শওকত বললেন, আমরা জানাতাম। চাইছিলাম একবারে দেশে এলে সামনাসামনি কথাবার্তা বলবো। থাক ভাইজান, আমি সব বুঝি। ভদ্রলোক আর কথা বাড়ালেন না। রোকসানা ডাকলেন, তুমি ওদিকে দাঁড়িয়ে কেন? এসো। কিন্তু তুষি নড়ল না। হাসনা কনুই দিয়ে গুঁতো দিলেন। কণ্ঠ চেপে বললেন, কি রে, যাস না কে? যা। আমার লজ্জা লাগছে। হাসনা মৃদু রেগে বললেন, ঢঙ্গের কথা কো। হারাডা জনম, ব্যাডা মাইন্সের পাছে হাতাইয়া পকেট মারলি। অহন একটা মহিলার সামনে শরম লাগে তর। তুষি চোখ সূচক শব্দ করল। হাসনা ধাক্কা মারলেন। যা। তনিমাও ডাকলেন তখনই। কি রে, আয়। তুষি মোড়াতে মোড়াতে এসে দাঁড়ালো। এক পলচে এই মেয়েটার থেকে মাথা নুয়ে নিলেন শওকত। টোক দিলে মন দিলেন চায়ের কাপে। এই মেয়েটাকে দেখলে তার কষ্ট হয়। অপরাধবোধটা তরতর করে বাড়ে। চোখে চোখ মেলাতে পারেন না। সাথে ভয় হয় খুব। তুষিটা তাকে বাবার মতোই ভালোবাসে। কিন্তু যেদিন ও সব সত্যি জেনে যাবে, তখন তো আর এই ভালোবাসা থাকবে না। স্বার্থর মতো মেয়েটাও ঘৃণা করবে ওনাকে। রোকসানা সূক্ষ্ম চোখে তুষির পা মাথা মাপলেন। বললেন, যাক, ছোট ভাইজানের দুটো মেয়েই ভাবির মতো গায়ের রং পায়নি। একদম আমাদের মতো হয়েছে। নাসির উদ্দিন বিরক্তি গিলে মাথা নাড়লেন দুপাশে। স্ত্রীর এসব তারা ব্যাকা কথা তার একদম পছন্দ না। এদিকে রেহনুমা চুপ রইলেও আস্তে করে চোখ সূচক শব্দ করল ইউসা। ফুপির এমনিতে সব ভালো, কিন্তু মা আর বড় মায়ের পেছনে কেমন হত্যে দিয়ে পড়ে থাকে। ওর মা সামলা নয়, আবার খুব আহামরি ফরসাও না। কিন্তু ফুপি প্রত্যেকবার কিছু না কিছু শোনাবেই। কথাটায় কেউ কোনো রাগ করল না। সবাই চুপ। এর মাঝেই তুষি ফট করে বলে ফেলল, ইস, আপনার মেয়েটাও যদি আমাদের মতো হতো। তুরন্ত চটক কাটার ন্যায় ঘুরে চাইল সকলে। হতভম্ব চোখে মুখ তুলল আইরিন। এই হারে বজ্জাত মেয়ে, আবার ওকে নিয়ে কি বলবে এখন? রোকসানা বুঝতে না পেরে বললেন, মানে? তুষি নাকমুখ গুটিয়ে বলল, মানে আবার কি? এই তো দেখুন না, ওর নাকটা কি বোচা। মনে হচ্ছে কেউ দুটো বাঁশের মাঝে রেখে চাপ দিয়ে ভোতা করে দিয়েছে। আর ঠোঁট, এতখানি চাপটা। বস্তিতে আমি কাউকে খুশি দিলে তার ঠোঁটের অবস্থা ফুলে এমন টল হয়ে যেত। আর সাইজের কথা কি বলবো? আমি খাটো, আমার চেয়েও খাটো। তারপর তুষি দীর্ঘশ্বাস ফেলল, যেন কত দুঃখ পাচ্ছে। বলল, শুধু গায়ের রং ক্যাটকেটে সাদা হলেই কি আর চলে? যদি বাকি সব ভালো না হয়? হাসনার জিভ এক হাত বেরিয়ে এলো। এই মেয়ে আর শুধরালো না। রোকসানা তাজ্জব, স্তম্ভিত। নিউড লিপস্টিক পরা ঠোঁট জোড়া দুই প্রান্তে গিয়ে বসল তার। বাকিরাও গোল গোল চোখে চেয়ে হতবুদ্ধি বনে নিজের চেহারা ছুল আইরিন। ওর নাকঠোঁট সত্যি অমন দেখতে। রেহনুমা ট্রে হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন। বিস্ময়াভিভূত বনে গেলেন মেয়ের কথা শুনে।
তার তুষি তার হয়ে লড়ল। তাকে ছোট করার বিরুদ্ধে আকারে ইঙ্গিতে প্রতিবাদ জানালো। এসব কি সত্যি? ভদ্রমহিলা হতবাক নয়নে স্বামীর পানে চাইলেন। দুই ঠোঁট টেনে তৃপ্তির হাসি হাসলেন সাইফুল। চোখের পাতা ফেলে বোঝালেন, আমাদের মেয়ে। নাসির গলা খাকারি দিলেন। প্রসঙ্গ কাটাতে বললেন, আচ্ছা, তোমার সাথেই তো স্বার্থর বিয়ে হয়েছে তাই না? তুষির সবচেয়ে প্রিয় প্রশ্ন এটা। সবেগে মাথা নাড়তে যাবে রোকসানা পথিমধ্যে টেনে টেনে বললেন, ওটা তো এক প্রকার লোক ঠকানো বিয়ে। তুমি আগে চুরি করতে না? কি কপাল তোমার, সারা জীবন চুরি টুরি করে শেষে আমাদের বাড়ির মেয়ে হয়ে গেলে। ভাইজান, তুমি তো আমাকে এসব নিয়ে কিছু বললেই না। আইরিনি সব ফোন করে জানিয়েছে। আচ্ছা ছোট ভাইজান, তোমরা সব রকম প্রমাণ নিয়েছ তো? মানে শিওর তো ও তোমাদেরই মেয়ে? এসব আবার ওই ভদ্রমহিলার কোনো বানানো গল্প টল্প নয় তো? হাসনার মুখখানা সংকীর্ণ হলো। তুষি মেজাজ ভারী চটে গেল এবার। এই মহিলা তো ডাইনি আইরিনেরও এক কাঠি ওপরে। তেরে মেরে উত্তর দিতে গেলে সামনে থেকে ইউসা মাথা নেড়ে না করল। অনুনয়ে বোঝালো, মেহমান মানুষ, অশান্তি করার দরকার নেই। সাইফুল বললেন, কি আর প্রমাণ নেব? উনি কি নিজে যেচে এসব বলেছেন? স্বার্থ প্রেশার দিতেই না স্বীকার করা। আর সব থেকে বড় কথা, উনি যে ওই হাসপাতালের আয়া ছিলেন সেটা তো আমার এখনো স্পষ্ট মনে আছে। তাই এই ব্যাপারটা নিয়ে অন্তত মিথ্যে বলার কোনো জায়গা নেই। না থাকলেই ভালো। তোমাদের ব্যাপার তোমরাই বোঝো। আমার তো বড় ভাবির জন্য খারাপ লাগছে। ছেলে এত বড় পুলিশ অফিসার, ভাইজান এত বড় আর্মি অফিসার ছিলেন, অথচ ছেলের বউ হবে একেবারে ইলিরেট একটা মেয়ে। হোক সে আমাদের বংশের। কিন্তু ওই যে বস্তিতে চুরি টুরি করে বেড়াল এতদিন, এইটা কি আর সহজে মোছা যাবে? ভাইজানকে কতবার করে বলেছিলাম আমার আইরিনের সাথে স্বার্থকে ভাবতে। শুনলই না। এখন বুঝুক যা বোঝার। এতক্ষণ দুঃখে চুপসে থাকা আইরিন মুখ তুলল অমনি। অবিশ্বাস আর বিমূর্ততায় চোখচোরা ঝলকে উঠল তার। মাম্মা মোর আর ইয়াসিরের বিয়ের ব্যাপারে আগে থেকেই ভেবেছেন। এটা তো জানতই না। ও আরও মাম্মামের ভয়ে এতদিন কোনো বাড়াবাড়ি করেনি। জানলে তো ব্যাপারটা আরো সহজ হয়ে যেত। তনিমা স্বামীর দিকে তাকালেন। দুজনের মুখেই অস্বস্তির চিহ্ন। রেহনুমা, সাইফুলের চেহারা ছোট হয়ে বসেছে। মেয়ে নিয়ে ধরনের কথাবার্তা শোনা যায়। জয়নব বললেন, আহা, এসব এখন থাক না। নাসিরও বললেন, সেই থাক। বললেই তো আর সব ঠিক হবে না। শওকত জবাব দিলেন, এতক্ষণে তুষিকে নিয়ে আমাদের কারো কোনো সমস্যা নেই। আমারও না, তোর ভাবিরও না। একটা দুর্ঘটনায় ও আলাদা হয়ে গেছিল, তাই ওকে এভাবে বড় হতে হয়েছে। ছোট থেকে আমাদের সাথে থাকলে ও বাকি সবার মতোই হতো। তুই আমাদের জন্য অহেতুক চিন্তা না করে বরং শুকরিয়া কর যে ওকে আমরা এত বছর পরে আবার ফিরে পেলাম। ও ইলিটারেট হলেও ওর মতো বড় মন সবার হয় না। পাঠ্যপুস্তকের শিক্ষা দিয়ে কি হবে? মনের দিক থেকে মানুষটাই যদি ঠিক না হয়। আজ হয়তো স্বার্থ আর ওর মাঝে কিছু ঝামেলা আছে, কিন্তু আমরা সবাই জানি তুষি ওর গুণ দিয়ে ঠিক সব জয় করে নেবে। কি রে সাইফুল, তাই তো? ভদ্রলোকের ঠোঁটে হাসি ফুটল। ঝকঝকে নয়নে স্ত্রীকে দেখলেন একবার। ভাইয়ের কথায় দুজনেরই ভেতর জুড়িয়ে গিয়েছে। জবাবে ঝটপট মাথা নাড়লেন তিনি। তনিমা হেসে বললেন, একদমই তাই। তুষি খুব ভালো মেয়ে। আমার ছেলের জন্য আমি যেরকম বৌমা চেয়েছি ও ঠিক তেমন। বলতে বলতে মেয়েটার মাথায় হাত বোলালেন তিনি। তুষির আর উত্তর দিতে হলো না। চাচা চাচির কথাতেই তার হৃদয় ভরে গেল। স্বচ্ছ চোখ বিজল ভীষণ ভালো লাগার জোরে। ও জানে তনিমার কথা সত্যি নয়। ওর মতো বেগুন, ওর মতো মূর্খ, ডানপিটে বৌমা কেউ কখনো চাইতেন পারে না। কিন্তু তাও তো ওর হয়ে দুজন লড়েছে। কারো কাছে ছোট হতে দেয়নি। এর বেশি একটা মেয়ের তার পরিবার থেকে চাওয়ার আর কি থাকতে পারে? সবার এত মিল, এক একজনের ঠোঁট ভরা হাসি। অথচ রোকসানার গা জ্বলে গেল। কপাল কুঁচকে কোনোমতে চায়ের কাপে ঠোঁট রাখলেন তিনি। নাসির উদ্দিন কানের পাশে কণ্ঠ চেপে বললেন, কি দরকার ছিল তোমার এসব বলার? এখন দিল তো মুখের ওপর অপমানটা করে। এতকাল অবরোধে থেকেও কখন কি বলতে হয় কিচ্ছু শিখলে না। স্বামীর কথা যেন রাগের আগুনে এক টুকরো ঘি। দাঁত মুখ খিচে রোকসানা চুপ করে রইলেন। মাথায় ঘুরছে। বড় ভাবি, এমন মেয়ে ছেলের জন্য চেয়েছি বলতে কি বুঝালেন? তার মেয়ে তবে ফালোনা। টেলিভিশনে ইয়াসিরের একটা ফুটেজ দেখাচ্ছে। গণমাধ্যমে তার দেয়া ইন্টারভিউ। সম্প্রতি আরেকটা নতুন কেস নিয়ে সরব থানা। পরকীয়ার জের ধরে নিজের স্ত্রীকে গলা কেটে হত্যা করে পালিয়েছেন এক লোক। তদন্তের দায়িত্ব পড়েছে ইয়াসিরের কাঁধে। সংখ্যাতীত মাইকের সামনে সে জানাচ্ছিল কি থেকে কি হয়েছে। খবরটা আজ সারাদিনই চ্যানেলে ঘুরছে। সৈয়দ পরিবারের কাছে এসব অবশ্য ডালভাতের মতো। তবে চলমান ওই চিত্রের দিকে কিছুক্ষণ নিষ্পলক চেয়ে রইল তুষি। হঠাৎই খুব মন খারাপ হলো। এই মানুষটা যে কবে ওর হবে, কবে একটু তৃষ্ণা মিটিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখবে।
কবে ইয়াসিরের এই শক্তপোক্ত গরম স্পর্শ করে চোখে চোখ রাখবে তুষি? ও যে ভয়ডরের সামনে দাঁড়িয়ে কিছু বলতেই পারে না। তুষির মন আজ সারাদিন নিয়ে বিক্ষিপ্ত ছিল। বাড়িতে এত রান্নাবান্না, এত আয়োজন, রোকসানা আছে দিদুন বাবাদের উৎসবে সে চাইলেও মন দিতে পারছে না। বসার ঘরে তখন গল্প গুজব হচ্ছিল। রোকসানা আসাতে আজ আর কেউ কাজবাজে যাননি। তুষি আলগোছে সেখানে থেকে উঠে গেল। আপাতত এই দুনিয়া ওর কাছে বিষাদ, তিক্ত। এসব আড্ডা গল্পে থাকার কিছু নেই। ইয়াসির বাড়ি ফিরল রাত 9টার পরে। বিশাল সোফা সেট জুড়ে তখন সকলেই ছিলেন। এক দফা চায়ের আসর শেষ হয়েছে সবে। ইয়াসির তখনই এলো। সবার কথাবার্তা থামল তাকে দেখে। শওকত একবার চেয়ে চোখ সরিয়ে নিলেন। আগে তো ছেলেটার সাথে কথা বলতে পারতেন না, এখন সেই না পারাটুকু যেন তরতর করে বেড়েছে। চোখে চোখ মেলানো দুঃসাধ্য। রোকসানা ওকে দেখেই উঠে এলেন। হেসে জড়িয়ে ধরলেন দুহাতে। আটখানা হয়ে বললেন, সার্থ, মাই হ্যান্ডসাম বয়, কি খবর তোমার? কেমন আছো? ইয়াসির হাসো, খুব ক্লান্ত হাসি। ভালো। তুমি ভালো আছো? রোকসানা মাথা নাড়েন। ফের কিছু বলার আগেই সময় দিল না ইয়াসির। নিজের মতো জানিয়ে দিল, থাকো, ফ্রেশ হব। পাশ কাটিয়ে হেঁটে গেল সাথে। দুদণ্ড দাঁড়ালো অবধি না। তনিমা চাইলেন রেহনুমার দিকে। ভ্রু উঁচিয়ে উঁচিয়ে কথা বললেন ইশারায়। তারপর মাথা নেড়ে উঠে দাঁড়ালেন রমণী। সবার উদ্দেশ্যে জানালেন, দেখে আসি ওর কি লাগে না লাগে। রোকসানা ভারী হতাশ হয়েছেন। প্রায় মাস 6 পরে দেখা হলো, অথচ ছেলেটা ভালো করে দুটো কোথাও বলল না। নীরস গলায় বললেন, ও দেখি এখনো আগের মতোই আছে, ভাইজান। তোমার সাথে কথা বলে নাকি তাও বলে না? শওকতের চেহারায় কালো মেঘ। জয়নব বললেন, আইরিন না তোকে সব খবর দেয়? তা এটুকু বলেনি। ভদ্রমহিলা থতমত খেলেন। গলা জেরে কাশলেন অল্প। সে সময় আইরিনের নজর অন্য কোথাও। ইয়াসির চলে যাচ্ছে। দুপাশের চওড়া কাজ, একেবারে নিখুঁত স্টাইলে ছাঁটাই করা ঘাড়ের চুল থেকে সবকিছু মুগ্ধ হয়ে দেখছে সে। দেখতে দেখতে 2 ফুট 2 দিকে সরল। বোধ হয় সৃষ্টিকর্তাও চাইছেন সার্থ ভাই তার হোক। না হলে যখনই ও সব আশা ফেলে হাত পা ছেড়ে দিল, তখনই মাম্মাম এমন পথ দেখালো কেন? ইউষা বিরস চিত্তে বসে আছে। এসব আসরে তার মন নেই। এমনিতেই ওর মেজাজ ভালো না। ফুপি গল্প করার নামে জোর করে বসিয়ে রেখেছেন। তাও যদি কোনো ভালো কথা হতো। ওই তো প্রতি শব্দের মাঝে মা বড় মাকে খোঁচে মেরে যাওয়া। এতে যে কি রাগ হয় ইউষার। একটু আগে বড় মা চা নিয়ে এলেন, কি দারুণ হয়েছে খেতে। অথচ ফুপি চোখ মুখ কুঁচকে বললেন, এত চিনি, আবার লিকার নেই, এটা কেমন চা? এত বছরেও ভাবি চায়ের হাত গড়লে না। ভাইজান খাও কি করে? নাসির তো এটা খেতেই পারবে না। ওর আবার আমার হাতের চা ছাড়া সহজে ভালো লাগে না। তনিমা ফের ভালো করে চা দিতে ব্যস্ত হলেন। শওকত বিরক্তি গিললেন মনে মনে। কিন্তু অপ্রস্তুত হেসেছেন নাসির। অথচ ইউষা দেখল, কেমন ফটাফট চুমুক দিয়ে ফুপা কাপ খালি করে ফেললেন। তারপর ওর যখন চোখ পড়ল তুষি কোথাও নেই, উঠে এলো অমনি। স্টোর রুমে এসে দেখল, খাটের ওপর বোম মেরে বসে আছে মেয়েটা। ইউষা কপাল কুঁচকে বলল, ভাইয়া ফিরেছেন, আর তুমি কিনা এখানে? তুষি তেতে বলল, তো কি করব? গলা জড়িয়ে ধরে চুমু খাবো। ইউষা দুষ্টু হেসে বলল, খেতে যে চাইছো না, তা তো নয়। চান্স দিলেই খাবে। তুষি ভেঞ্চি কাটল। পরপরই দুঃখী দুঃখী মুখ করে বলল, চান্স দেবেন উনি? আমি কি চান্স দেওয়ার যোগ্য নাকি? আমি তো একটা গণ্ডমূর্খ। ইউষা এবার আমলে নিল ব্যাপারটা। বুঝল তুষি সিরিয়াস। কাছে বসে বলল, কি হয়েছে বলো তো তোমার? সকালে অমন লাফিয়ে লাফিয়ে ছুটলে, তাহলে বলতে পারলে না কেন? তুষি বিষণ্ণ চোখে চাইল। আর্দ্র স্বরে বলল, ভয় করছে। মনে মনে ভালোবাসার চাইতে সোজাসুজি প্রত্যাখ্যান হওয়ার জ্বালা যে খুব ভয়ানক ইউষা। উনি যদি আমাকে ফিরিয়ে দেন? বোকা মেয়ে, ফিরিয়ে দেবে কেন? কেন দেবে না? আমি কি ওনার মনের মতো কেউ? তুষি, তুমি ভুলে যাচ্ছ তুমি এখন আর বস্তির পকেটমার তুষি নও। তুমি এখন সৈয়দ বাড়ির ছোট মেয়ে। কারণ আমি তোমার চেয়ে 1 মিনিটের বড়। হাসল ইউষা। বলল ফের, এ বাড়িতে এখন ভাইয়াও যা, তুমিও তাই। তোমার পরিচয় বদলে গেছে তুষি। তাহলে ভাইয়া এখন তোমাকে মেনে নেবেন না কেন? ভাইয়া তো জানেন তোমার সাথে কি হয়েছিল। তুমি চুরি না গেলে আজ তো আমার মতোই হতে। তবে কেন এত বাড়িয়ে চড়িয়ে ভাবছ? তুষির যেন হুঁশ এলো। সচেতন চিত্তে ভাবল, তাই তো। ও কেন নিজেকে ছোট করে দেখছে? ও তো এখন ইয়াসিরদের বাড়িরই একজন। এই বাড়ির রক্ত বইছে ওর শরীরে। এবার নিশ্চয়ই ওকে বস্তির চোর বলে ইয়াসির দূরে সরিয়ে দেবে না। এখন নিশ্চয়ই ওর ভালোবাসা গ্রহণ করবে মানুষটা। তুষির চেহারায় পদ্ম ফুটল। খোলবলিয়ে বলল, তাহলে আমি আবার যাব ইউষা? সাহস ফিরেছে বুঝি? ও মাথা নাড়ল জোরে। হু, গিয়ে আবার ফিরে আসবে না তো? তুষির কণ্ঠে আত্মবিশ্বাস। না, আমি পারবো এবার।
আমাকে পারতেই হবে। যাও, আমিও চাই। প্রচুর পড়া বাকি, জানিও কি হয়। তুষি ধরফিয়ে উঠল, ছুটল ঠিক বিদ্যুতের গতিতে। বসার ঘর পেরিয়ে যাওয়ার সময় প্রত্যেকে অবাক হয়ে চাইলেন। সাইফুল বললেন, কই যাস রে মা? আস্তে, পড়ে যাবি। তুষি কোনো কথার কোনো জবাব দিল না, দৌড়ে চলল দিশাহারা পাগলের মতো। জয়নব হেসে বললেন, সার্থক ফিরেছে তো, বোধ হয় ওর কাছেই যাচ্ছে। যাক গে, নাসির কি বলছিলে বলো। ভদ্রলোক ফের কথা শুরু করলেন, কিন্তু আইরিন উদ্রগীব চোখে চেয়ে রইল ওপরের দিকে। তুষি কি সত্যি সার্থ ভাইয়ের কাছে যাচ্ছে নাকি? ও উঠতে নিয়েও বসে পড়ল আবার। না, এক্ষুনি কিছু করা যাবে না, আগে পরিস্থিতি ভালোভাবে হাতে আসুক, এরপর। তাছাড়া ভাইয়ের কাছে গেলেও বাকি, সেই তো ঝাড় খেয়ে বেরিয়েই আসবে। ইয়াসির ওয়াশরুমে ঢুকলো শাওয়ার নিতে, কিন্তু ট্যাপে পানি আসছে না। হাতলটাও কেমন নড়বড়ে। অবশ্য সকালেই এমন দেখে গিয়েছিল। মাকে বলে যাবে, মাথায় ছিল না। এদিক ঘাম ধুলোয় শরীর চ্যাটচ্যাট করছে। ও গলায় তোয়ালে ঝুলিয়ে বাইরে এলো। ঢুকলো সোজা অয়নের ঘরে। ওখান থেকে শাওয়ার সেরে আসবে। দু ভাইয়ের রুম পাশাপাশি প্রায়, কিন্তু ওয়াশরুমের দোর ভেতর থেকে লাগানো। পানির শব্দ আসছে। অ্যাপ্রন, মোবাইল ফোন সব রাখা ঘরে। অয়ন ফিরেছে তাহলে। ইয়াসিরের অপেক্ষা করার ধৈর্য হলো না। সারাদিন বীতস্পৃহ কেটেছে। যতই ব্যস্ত থাকুক অসহ্য লেগেছে সবকিছু। যার রেশ আরও বাড়ল এখন। বেরিয়ে আসতে নেবে আচমকা হাজির হলেন তনিমা। এক গাল হাসি নিয়ে বললেন, তুই এখানে? আমি আরো ঘরে খুঁজে এলাম। ইয়াসিরের কপাল গোটানো। কেন? সকালে বলেছিলাম না, কথা আছে। ওহ, বলো। তনিমা একটা লম্বা শ্বাস নিলেন। শুরু করলেন খুশি খুশি গলায়। কাল রাতে তোর ছোট মায়ের সাথে আমার কথা হয়েছিল বুঝলি। ভেবে দেখলাম, তোর আর তুষির বিয়েটা তো খুব অনাকাঙ্ক্ষিত ভাবে হয়েছে। মানে কেউই কিছু জানতিস না। আবার তুষির জন্ম পরিচয় থেকে সব ভুল দেয়া ওখানে। নামটাও তো। সেই দিক থেকে দেখতে গেলে বিয়ে তো বৈধই হয়নি। তো আমি আর ছোট তোদের আবার নতুন করে বিয়ে দেওয়ার কথা ভাবছিলাম। ছোটই তোর কাছে আমাকে বলতে পাঠালো। সে তো। ইয়াসির কথা কেড়ে নিল। আমি বলেছি। থামলেন তনিমা। হ্যাঁ, বিয়ে নিয়ে ভাবতে আমি বলেছি তোমাদের। তনিমার ফুটো চোখ মুখ দমে গেল। না মানে, তুষির আর তোর বিয়ে তো এখন বৈধ না। তুষি ইয়াসিরের ঘরে ঢুকতেই যাচ্ছিল। চৌকাঠে থামলো ওই পাশের ঘর হতে ছুটে আসে নিজের নাম শুনে। পরপরই শুনতে পেল ইয়াসিরের দগদগে কণ্ঠ। না হলে না। আমি তো বলিনি আমি তুষিকে বিয়ে করতে চাই, বা ওর সাথে অবৈধ বিয়ে আবার নতুন করে বৈধ করতে চাই। তাহলে তোমরা এত আগ বাড়িয়ে ভাবছ কেন? তনিমা অবাক হয়ে বললেন, এভাবে কেন বলছিস? আগে তো তুই তুষিকে মানতে চাসনি, ও চোর ছিল, বস্তিতে থাকতো তাই। কত কি বলতি সে সময়। এখন তো ও আমাদের বাড়ির মেয়ে। এসব চুরিটুরিও করে না। তাই আমি ভেবেছিলাম এবার আর তোর কোনো আপত্তি থাকবে না। ইয়াসির চেঁচিয়ে উঠল, সব সময় তুমি নিজের ভাবনা আমার মধ্যে বসিয়ে দেবে না। একবার তোমার ইমোশনাল ব্ল্যাকমেইলিং এর জন্য বিয়ের স্টেজ অবধি গেছিলাম। যথেষ্ট অপমান হয়েছে সেদিন। এখন আবার চাইছো এসব করে তুষিকে আমার ওপর চাপিয়ে দিতে। তুষি নিস্তব্ধ হয়ে পড়ল। চাপিয়ে দিতে মানে? ও কি ইয়াসিরের কাছে বোঝা? তনিমাও একই কথা বললেন। চাপিয়ে দেব কেন? ও তোর স্ত্রী বলেই না। ইয়াসির ফের কথা টেনে নেয়। এক্ষুনি না বললে বিয়ে বৈধ হয়নি। তাহলে কিসের স্ত্রী? সেই হিসেবে তুষি তো আমার কেউ না। তুষির বুকে দুম করে লাগলো। কাঁপল দুটো স্বচ্ছ চোখ। ও কেউ না। ইয়াসির কঠিন স্বরে ঘোষণা দেয়। তুষিকে আমি পছন্দ করি না। আমার ভালো লাগে না ওকে। আর যার প্রতি আমার কোনো ভালো লাগা, ভালোবাসা কিচ্ছু নেই তাকে নিয়ে আমি কেন একটা সংসার টেনে হিঁচড়ে চালাতে যাব? তুষি থমকে গেল। থমকাল তার গোটা পৃথিবী। চোখের সামনে আস্ত আকাশ ভেঙে পড়ল যেন। মনে হলো ইয়াসির বলেনি, বিষ মেখে একটা ধারালো তীর ছুড়ে দিয়েছে, যা সপাটে এসে হৃদয়টা ছিন্নভিন্ন করে বেরিয়ে গেছে ওর। দুর্বলের মতো এক পা পিছিয়ে গেল সে। চোখ থেকে একটা জলের রেখা গড়িয়ে গলা অবধি নামল। তনিমা হতবাক হয়ে বললেন, তোর তুষিকে পছন্দ না? না। তুষির আর কিছু শোনার সাহস হলো না। বুকের ভেতর নিঃশব্দে কিছু একটা গুড়িয়ে যাচ্ছে। হাতড়ে হাতড়ে ওর সব আশা, কল্পনা নিংড়ে নিচ্ছে যেন। মেয়েটা তড়িৎ ঘুরে হাঁটা ধরল। তনিমা কিছুক্ষণ চুপ করে চেয়ে রইলেন। ইয়াসিরের মুখের হাঁ শক্ত, স্পষ্ট নিরেট কপালের ভাঁজ। ঠোঁট টিপে ওপরের দাঁত ঘষছে নিচের পাতিতে। ভদ্রমহিলা বুঝলেন না ওর এত রাগ কিসের। কিসের এত তপ্ততা। খুব আস্তে শুধালেন, তাহলে তুই এখন কি চাস? ইয়াসির দৃঢ় জবাব দিল, যাই চাই, চাই। তবে তুষিকে চাই না, আর কিছু। যেতে যেতে তুষি শুনতে পেল এটুকু। ভেজা চোখের মরা চাউনিতে ফিরে চাইল আবার। মনে হলো কেউ একজন ওর গলার ভেতর হাত ঢুকিয়ে সব স্বপ্ন ছিঁড়ে করে টেনে বের করে ফেলল। এত যন্ত্রণা, এত ব্যথা,
আজ সে মানুষটা কি টের পাচ্ছে ওর অন্তরের হাহাকার। বুঝতে পারছে তুষি টুকরো টুকরো হচ্ছে ওর বুকটা। জানতে পারছে কিছু। ইউষা নিজের ঘরে যেতে নেয়, হঠাৎ পথে বাঁধল অয়ন। শার্টের বোতাম আটকাতে আটকাতে আসছে সে। ইউষা চোখ নামিয়ে নিঃশব্দে পাশ কাটাতে নিল, তক্ষুনি ডাকল সে। ইউষা শোন। মেয়েটা চোখ বুজে ক্লান্ত শ্বাস ফেলল। যত চাইছে অয়নের থেকে দূরত্ব রাখতে, তত যেন বাদ সাধছেন উনি। ভালো তো বাসে না, তবে ওর কাছে কি চাইছে আবার? একটা ভাঙা মন নিয়ে ইউষা যে বেঁচে আছে এখনো, অয়ন ভাইয়ের কি সেটুকু সহ্য হচ্ছে না? কেন বুঝতে পারছেন না উনি? ওনাকে দেখলে ইউষার আরো ফুটবল লাগে। কানায় বুক ভেসে যায়। সব অস্থিরতা দমিয়ে শান্ত মুখে ফিরে চাইল মেয়েটা। নিভু গলার স্বর। হু। কিছু বলবে। অয়নের ফর্সা মুখ তারার মতো জ্বলছে। চোখ দুটো হাসি হাসি। কথা নেই বার্তা নেই, আচমকা এসে ইউষাকে জড়িয়ে ধরল। মেয়েটা ভরকে গেলেও থামল তার বক্ষস্পন্দন। হৃদয়পটে চাপ পড়ল প্রখর কিছুর। ধক ধক করতে করতে থেমে গেল একটা লম্বা লাইনে ফুলস্টপ পড়ার মতো। এর আগেও অয়ন ওকে জড়িয়ে ধরেছিল। যখন মেডিকেলে চান্স পেল, আবার যখন ইউষা এসএসসিতে এ ক্লাস পেল। খুব খুশি হলেই অয়ন ভাই জড়িয়ে ধরেন বোধ হয়। কিন্তু আজ এত খুশি কেন উনি? অয়ন সরে এলো। ইউষার দুবাহু ধরে হড়বড় করে বলল, আমি আজ খুব খুশি ইউষা। খুব 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 খুশি। তুই জানিস, তুষি আর ভাইয়ার বিয়েটা হয়নি। ওদের বিয়েও বৈধ নয়। মেয়েটা স্তম্ভিত আওড়াল। কি হো? হ্যাঁ, একটু আগে মামুনি এসেছিল আমার রুমে। ভাইয়াও বোধ হয় কোনো কাজে এসেছিল। আমি শাওয়ারে ছিলাম, সব শুনেছি। ও বলছিল ও তুষিকে ভালোবাসে না, পছন্দই করেন না নাকি। মামুনি আবার ওদের বিয়ের কথা তোলাতে খুব চেঁচামেচিও করল। এই ব্যাপারটা নিয়ে আমি অবশ্য আগেই শিওর ছিলাম, আজ তো আমার সব চিন্তা একেবারে শেষ। তুষিকে পাওয়ার মাঝে আর কোনো বাধাই তাহলে রইল না বল। ইউষা বাক্রুদ্ধ, বিস্মিত। অয়নের চকচকে হাসিটা যেন এক টুকরো আগুন। একেবারে তেরে এসে দাউ দাউ করে জ্বালিয়ে দিল ওকে। অয়ন নিজেই বলল, আমি ভাবছি তাও ভাইয়ার সাথে একবার কথা বলে নেব। একটা কাবিন নামা তো আছে, সেটা বরাবরের মতো বাতিল করার ব্যবস্থা করতে হবে, যাতে তুষির সাথে ভাইয়ার কোনোভাবেই কোনো কানেকশন না থাকে। কি বলিস? ইউষা উত্তর দিল না। ফালফাল করে চেয়ে রইল শুধু। নিষ্প্রভ মেয়েটাকে দেখে অয়ন ভ্রু গোছায়। কি হয়েছে বল তো তোর? আজ সারাদিন এমন মরার মতো ঘুরছিস দেখলাম। কেউ কিছু বলেছে? ইউষা একটু শুকনো ঢোক দিল। জানালো ছোট স্বরে, বুকে খুব ব্যথা করছে অয়ন ভাই। অয়ন ডাক্তার, তাই সবার আগে মাথায় ডাক্তারি চিন্তায় এলো। চেহারা টানটান করে বলল, বুকে ব্যথা করছে? সারাদিনের নির্ঘাত ঠিক করে কিছু খাসনি? নাকি ভাজাপোড়া খেয়েছিস? ফুচকা? তাই তো। ইউষা ঠোঁট টেনে কাষ্ঠ হাসল। মনে মনে বলল, আমি বিষ খেয়েছি অয়ন ভাই। একতরফা ভালোবাসার বিষ। এই বিষ শুধু আমার বুকটাই না, পুরো আমাকেই পুড়িয়ে ছাই করে দিচ্ছে। আমার হৃৎপিণ্ড থেকে শিরা উপশিরা, আমার আত্মা অবধি চলছে যাচ্ছে দেখো। দেখতে পাচ্ছ অয়ন ভাই? অয়ন ব্যতিব্যস্ত হলো। আমি ওষুধ দিচ্ছি দাঁড়া। ইউষা মৃদু স্বরে থামালো। লাগবে না। আমার এই ব্যথাটা এত ভয়ানক, ও আর কোনোদিন সারবে না। অয়ন বোঝেনি। মানে? ইউষা বুক ফুলিয়ে শ্বাস ফেলে হাসল। বলল, কিছু না। অনেক পড়া জমে গেছে। যাই হ্যাঁ। তারপর কেমন এলোমেলো পায়ে চলে গেল মেয়েটা। অয়ন বিভ্রান্ত চোখে চেয়ে রইল সে পথে। কি যে হয়েছে ওর? তুষি মেঝেতে বসে আছে। দু হাঁটু বুকের সাথে ভাঁজ করে, মাথাটা নুয়ে রেখেছে তার উপর। বারবার কানে বাজছে ইয়াসিরের সেই নিষ্ঠুর কথা। আমি তুষিকে চাই না। পছন্দ করি না ওকে। তুষিকে আমার ভালো লাগে না। তুষির দুহাক হওয়া বক্ষপথ ফের ধসে পড়ল। যেভাবে হৃদয়ের চলাচল কমে গিয়ে মানুষ মারা পড়ে, তেমনি মৃত মনে হলো নিজেকে। ভাগ্যিস ও সকালে কিছু বলতে পারেনি। বললে কি হতো? সেই তো প্রত্যাখ্যান হয়ে ফিরে আসতো ঘরে। এখন তুষির মনের কথা আর কেউ জানবে না। কেউ না। ঠিক সেই সময় মনে হলো ঘরে কেউ এসেছে। অল্প আলোর মাঝে একটা দীর্ঘ দেহের অবয়ব ভেসে উঠেছে ফ্লোরে। ডাকলো ভীষণ ঠান্ডা গলায়, তুষি। বিধ্বস্ত মুখ তুলে চাইল মেয়েটা। দুটো রক্তিম নজর সরাসরি গিয়ে বর্তাল ইয়াসিরের শক্তপোক্ত চিবুকে। কালো টি শার্টের সাথে চেক চেক ট্রাউজার পরনে। সদ্য গোসল করাতে ছোট চুলগুলো এখনো ভেজা। কতক লেগে আছে ফর্সা কপালের ত্বকে। তুষির বুক মুচড়ে ওঠে। এত চমৎকার মানুষটা ওর হবে না। ও তো জানতই, তৈরিও ছিল। তাহলে আবার কেন এত গভীরভাবে ভালোবাসার সাহস করতে গেল? কেন স্বপ্ন দেখল দুজনের ছোট্ট সংসার নিয়ে? তুষি উঠে দাঁড়ালো। ইয়াসিরের আর ডাকতে হয়নি, নিজে থেকেই অবসন্ন পায়ে সামনে এসে দাঁড়ালো সে। মাথা নিচু করে বলল, জি। ইয়াসিরের নজর পাথুরে। আবেগের ছায়া মাত্র নেই। সোজাসুজি বলল, তোমাকে আমি এই বাড়িতে কেন এনেছিলাম জানো? তুষি ঘাড় নাড়ল দুপাশে। বোঝালো, না। ঋণ শোধ করতে।
মাথা তুলল মেয়েটা। বিমর্ষ চোখে কৌতূহল। কিসের ঋণ? ইয়াসির 2 হাত পকেট গুজে দাঁড়ায়। বিলম্বহীন বলে দেয়, তোমার হয়তো মনে নেই, কিন্তু আমার মনে আছে। একদিন তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে। রুস্তমের লোক যখন আমাকে অ্যাটাক করেছিল তখন। তুষির ওসব মনে করার ইচ্ছে হলো না। নিজের টনটন করা পাজরটাকে সামলাতেই যে ও হিমশিম খেয়ে যাচ্ছে। ইয়াসির নিজেই বলল, তোমার প্রতি আমার ফার্স্ট ইমপ্রেশন ভালো ছিল না। একটা চোরের ওপর একজন পুলিশ অফিসারের ধারণা যা হওয়া উচিত ঠিক তাই ছিল। তবে সেদিন আমার বিপদে তুমি যেভাবে এগিয়ে এসেছিলে, আমি নিশ্চিত হয়ে গেছিলাম তোমার মাঝেও একটা ভালো মন আছে, মনুষ্যত্ব আছে। না হলে কেউ নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আরেক অচেনা মানুষকে এভাবে বাঁচাতে আসে না। জেনে বুঝে আমি কখনো কারো কাছে ঋণ রাখিনি। আমার মনে হয়েছিল যে কোনোভাবে তোমার এই উপকারের প্রতিদান আমার দেয়া প্রয়োজন। তারপর থেকে আমি প্রায়ই তোমাকে রাস্তাঘাটে দেখতাম। খারাপ লাগতো। মনে হতো তোমার এই উদ্ভট ডানপিটে জীবনটা আর 5টা মেয়ের মতো স্বাভাবিক হওয়া উচিত। যদি সুযোগ থাকতো, আমি নিশ্চয়ই তেমন কিছু করতাম যাতে তোমার জীবন সহজ হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাছে সেই সুযোগটা এসেছিল, তোমার সাথে আমার বিয়ের মাধ্যমে। তুষি কাতর চোখে চেয়ে রইল। অনুনয় করল মনে মনে, দুর্ভাগ্য বলবেন না স্যার। ওই দিনটাই যে আমার জীবনের সবচাইতে সৌভাগ্যের দিন ছিল। বিয়ে হয়েছে কি হয়নি আমি জানি না। অন্তত আপনার জন্য কবুল বলেছিলাম, আমার কাছে আজীবন এটুকুই সূর্যের মতো সত্যি হয়ে থাকবে। ইয়াসিরের কথায় ভনিতা নেই। বলে গেল অনর্গল, দেখো, চাইলে মাঝারের সাথে সাথে ফ্রড কেসে আমি তোমাকেও জেলে ভরতে পারতাম। কিন্তু আমি তা করিনি। তুমি যখন স্বীকার করেছিলে টাকার জন্য তুমি একটা মিথ্যে বিয়েতেও মত দিয়েছ, তখন আমার সেই চাওয়াটাই জেদে বদলে গেল। তখনই নিজের কাছে শপথ করেছিলাম, তোমাকে আমি পাল্টে দেব। এই চোর পকেটমার মেয়েটাকে একটা সভ্য মানুষের মতো বাঁচতে শেখাবো একদিন। আর তাই শাস্তি দেওয়ার নাম করে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে আসি, যাতে তুমি আমার চোখের সামনে, আমার নিয়ন্ত্রণে থাকো। আমি জানতাম, আর কেউ না হলেও ইউসা আর মা তোমাকে কাছে টেনে নেবে। যাতে তোমাকে সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়, তাই আমি বাড়ির সব কাজ তোমাকে দিয়ে করাতে বলেছিলাম। চেয়েছিলাম তোমাকে এখানে রেখে সভ্য বানাতে। কারণ মানুষ একবার সভ্যতা, ভদ্রতার ছোঁয়া পেলে সে চাইলেও আর খারাপ হতে পারে না। আর আমি আমার কাজে সফল হয়েছিলাম, তুষি। যেদিন তোমাকে বাড়ির সবাই মিলে চোর বলছিল, আর তুমি কষ্ট পেয়ে কাঁদছিলে, ছটফট করছিলে নিজেকে প্রমাণ করতে, তোমার সেদিনকার চাউনি দেখে আমি বুঝে গেছিলাম, আই হ্যাভ অ্যাচিভড মাই গোল। এরপর একটু থামল ইয়াসির। দুবার চোখের পাতা ফেলল মেঝের দিকে চেয়ে। স্বল্প বিরতি নিয়ে বলল, তুষি, তুমি যেদিন আমাকে ওষুধ লাগাতে এসেছিলে, সেদিন তোমার হাবভাব দেখে আমার কিছু ঠিক মনে হয়নি। আমি চাইনি আমাকে নিয়ে তুমি কোনোরকম কোনো বাড়তি কিছু ভাবো। তাই ওভাবে তোমাকে ঘর থেকে বের করে দিয়েছিলাম। ব্যাপারটা যাতে না ছড়ায়, সিদ্ধান্ত নিয়েছিলাম পরের দিনই তোমাকে ফিরিয়ে দেওয়ার। কিন্তু তা আর হয়নি। ফের একটু থেমে বলল, দেখো, এই বাড়ির সাথে তোমার সম্পর্ক যাই হোক, আমি তোমাকে বলবো, তুমি আমার ওপর কোনো এক্সপেকটেশনস রেখো না। যে বিয়ের কোনো মানে নেই, কোনো বৈধতা নেই, আই থিঙ্ক তুমিও চাইবে না এরকম একটা খাপোছাড়া সম্পর্কে ঝুলে থাকতে। আমি মাকেও বলেছি, তোমাকেও বলছি। আই ডোন্ট লাইক ইউ তুষি। আই ডোন্ট ফিল ফর ইউ। তুষি চিবুক নুয়ে চুপ করে রইল। ইয়াসির বলল, তুমি আমার সহানুভূতিতে ছিলে, এখনো আছো। কিন্তু তোমার প্রতি আমার অনুভূতির ছিটেফোঁটাও নেই। বুঝেছ নিশ্চয়। ভীষণ নিষ্ঠুর কিছু বাক্য, অথচ উত্তরে শুধু খান নাড়ল তুষি। ইয়াসির কথা শেষ করে আর দাঁড়ালো না। বেরিয়ে গেল লম্বা পায়ে। তার প্রস্থান নিশ্চিত হতেই এতক্ষণে গলার খাঁজ হতে মুখ তুলল তুষি। চলে যাওয়া শরীরটাকে দেখতে দেখতে ঠোঁট জোড়া ভেঙে এলো প্রচণ্ড কান্নায়। তুরন্ত মেঘ ফেটে আসা বৃষ্টির মতো ঝড়ো করে কেঁদে উঠল মেয়েটা। হুহু করে কাঁদতে কাঁদতে বিছানায় বসে পড়ল। তুলতুলে বালিশটাকে বুকে চেপে মুখ গুজে দিল তাতে। বুঝে আসা কণ্ঠে বিড়বিড় করে বলল, কিন্তু আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। গভীর রাত। শুনশান চারিদিক। নিস্তব্ধ বাতাবরণে কেবল হিমেল হাওয়ার তীক্ষ্ণ শ্বাস বইছে। অদৃশ্য ছুরির মতো কেটে যাচ্ছে শরীরটা। ইউসা বারান্দায় এসে দাঁড়ালো। খুব ঠান্ডা বাতাসে তার খোলা চুল উঠছে। ভিজে চপচপ করছে চোখ। হাতের মুঠোয় ট্রেলিং ধরে অন্ধকার আকাশের দিকে চাইল সে। তুরন্ত নিরাশার ঘন আবরণে ছেয়ে এলো ভেতরটা। ইউসা ফুপিয়ে উঠল। ছোট্ট খাটো আদুরের শরীর কেঁপে কেঁপে ভেঙে পড়ল কান্নায়। প্রেমের যন্ত্রণায় আজ সে চূর্ণবিচূর্ণ হয়ে গেল। কাউকে একবার ভালোবাসলে তার রাশ টানা এত কঠিন, এত বেদনার। ইউসা তো এসব চায়নি এই না পাওয়ার বিষাদে ধুকে ধুকে মরতে। ও বাঁচতে চেয়েছিল। অয়নের তরে নিজের সব আশা, ভরসা, সব অনুভূতি বিলিয়ে কাটাতে চেয়েছিল সারা জীবন। হলো না, কিচ্ছু হলো না। অয়ন ভাই হতে দিল না।
পাষণ্ড পুরুষের মতো ওর সামনেই অন্য কাউকে মন দিয়ে বসল। ভালোবেসে ফেলল তাকে। এইভাবে ওকে আহত করে কিছু কম পড়েছে বুঝি। এখনো যে ওনার স্বাদ মিটল না। ঈশাকে প্রাণে মারাতেই ওনার একমাত্র আনন্দ। কত চেষ্টায় এসব সহ্য করার শক্তিটুকু নিজের মাঝে টেনে হিচড়ে এনেছিল ও। অথচ অয়ন ভাই আজ সেটাও দুমড়ে মুছে দিলেন। ঈশার দম ফুরিয়ে এলো। ছটফট করতে করতে হা করে শ্বাস টানল বারবার। শীতল বাতাসের গা ছুঁয়ে যেভাবে নিঃশ্বাস বেরিয়ে যায়, ওর সব দুঃখরা সেভাবে বেরিয়ে যেতে পারে না। ওরা আটকে আছে কেন? কেন এমন কুপিয়ে কুপিয়ে ওর অন্তরটা নিঃশেষ করে দিচ্ছে? বাতাসে বোধ হয় তুষার উঠছে আজ। হিমের তোরে জমে যাচ্ছে ওর ক্ষুদ্র শরীর। কিন্তু ভেতরের চুরমার হওয়া সত্তার কাছে এসব মাথা তুলতে পারল না। ঈশা অনেকক্ষণ বসে বসে কাঁদল। গুনগুন করে রিনরিনে স্বরে। বারবার কানে বাজো অয়নের ওসব তিক্ত কথা। একটা নিষ্ঠুর সত্যি হলো, একতরফা ভালোবাসায় কোনো দাবি নেই, কোনো অধিকার নেই। শুধু আছে নীরব চোখের জল আর অকথ্য কিছু গোপন ব্যথা। ঈশা মর্মাহতের ন্যায় চেয়ে চেয়ে ভাবল, পৃথিবীতে আমি যাকে আমার সবটা দিয়ে চাই, তার কাছে আমি কখনো চাইবার মানুষই নই। এত দুঃখ আমি কোথায় লুকোবো আল্লাহ? আমার হৃদয়টা শেষমেশ একতরফা চিঠি হয়ে গেল। ভালোবেসে বেশে আমি শুধু পাঠিয়েই যাব, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর আসবে না। চাইলে আমি অয়ন ভাইকে আর আমার মতো করে ছুতে পারবো না, আবার চাইলে তাকে ভুলতেও পারবো না। তাহলে আমি কি করব? এত কুৎসিত ভাগ্য আমার। কেন তুমি আমাকে এমন নির্মম পরীক্ষায় ফেললে? আমি আর সহ্য করতে পারছি না। আমার নিঃশ্বাস আটকে আসছে। আমি এখন কি করব? কেউ অন্তত বলে দাও এখন আমার কি করা উচিত? ঈশা হেঁচকি তুলে তুলে কাঁদল। কিছু সময় কাটল, তারপর আচমকা তার সিক্ত ঝাপসা নজরজোড়া ঠিক করে পড়ল অদূরে। কান্না থেমে গেল অমনি। নিচে সুইমিং পুলের ওখানটায় সব সময় সোডিয়ামের মতো একটা লম্বা আলো জ্বালানো থাকে। সেদিকে চেয়ে কপালে ভাঁজ পড়ল ঈশার। চারপাশের অন্ধকারের ওই অল্প প্রভায় একটা মেয়েলি অবয়ব পরিষ্কার দেখা যাচ্ছে। ও অস্ফুটে আওড়াল, তুষি। তড়িৎ যেন হুঁশে এলো মেয়েটা। এতক্ষণে নিজের দুঃখ ছাপিয়ে অয়নের বলা কথা ছুটে চলল মাথায়। ভাইয়া বলেছে ও তুষিকে চায় না, পছন্দই করে না। বিয়ের কথা বলাতে খুব চেঁচামেচিও করল। ঈশা ধরফর করে নিজের চোখ মুছল। এই রে, তখন না তুষি ভাইয়াকে ভালোবাসার কথা বলতে গিয়েছিল? তাহলে ভাইয়া বড় মাকে যা যা বলেছে সেসব কি তুষি শুনতে পেয়েছে? তবে যে মেয়েটাও কষ্ট পাচ্ছে এখন। ঈশা আর সময় নষ্ট করল না। নিজেকে ভুলে হন্তদন্ত পায়ে ছুটে চলল নিচে। সুইমিং পুলের টলটলে জল নীল রঙে মোড়ানো। মাথার ওপর থেকে করা লাইটের আলো ফিনকি দিয়ে পোড়ায় আরো মনোরম লাগছে। ওই ঠান্ডা জলে নিরলস দুটো ফর্সা পা ডুবিয়ে বসে আছে তুষি। হাঁটু অবধি সালোয়ার ভিজে মিশে গেছে গায়ে। ঘাড়ে ঝুলানো অবহেলিত ওনার এক মাথাও ভাসছে পানির ওপর। সুস্থির বসে থাকা মেয়েটার সেসব নিয়ে উদ্বেগ অবশ্য নেই। তার নির্লিপ্ততার নজর অন্য কোথাও। হয়তো দূরাকাশে, কিংবা দাপট চালানো তিমিরের বুকে। তুষির ভেতরে যে ঘূর্ণিঝড়, যে তোলপাড় চলছে, তার কাছে চোখের দৃষ্টি কিছু নয়। চেয়ে থাকতে থাকতে রেললাইনের মতো দুটো লম্বা জলের লাইন ওর গাল বেয়ে নেমে গলায় পৌঁছে গেল। গড়াতে গড়াতে ভাসিয়ে দিল বুক। তুষি হাত উল্টে মুছে ফেলল অমনি। অথচ ভিজে গেল আবার। মেয়ে বিরক্ত হয়। চোখ সূচক শব্দ করে ওনার মাথা দিয়ে ডলে ডলে মুছে। একা একা বলে, বোকা চোখ, এত মরা কান্নার কি আছে ভাই? কষ্ট হচ্ছে আমার, কাঁদছিস তোরা? কেন এত ধম কেন? এমন চিৎকাদুনে চোখ তো আমার পছন্দ না। চুপ করে থাক। কথা না শুনলে উপরে পানির মধ্যে ফেলে দেব কিন্তু। বিধিবাম চোখেরা কথা শুনল না। ওরা ফের ভিজে ভিজে কার্নিশ ডুবিয়ে দিল। এই অবাধ্যতায় হেসে ফেলল তুষি। পানির গায়ে ফুটে ওঠা নিজের বিম্বে চেয়ে বলল, দেখ তুষি, তোকে কেমন নির্বোধের মতো লাগছে। ভালোবেসে তুই একটা গর্দভ হয়ে গেছিস। কি যেন বলেছিলেন উনি, ডাফার? হ্যাঁ তুই ওটাই। যেখানে তোর শরীরের অংশই তোকে দাম দেয় না, সেখানে তুই আদৌ ওই মানুষটার দাম পাবি? তুষি রোগ নিলল। একটু চুপ করল, তারপর বড় শ্বাস নিয়ে বলল, শুনুন বিকেল পুলিশ, তুষি খুব স্ট্রং। আপনি আমাকে বলবেন তোমাকে আমি ভালোবাসি না আর আমিও হাউমাউ করে কাঁদব? একদম না। আমি কিন্তু কাঁদছি না। এখানে এমনি বসেছি। আপনার বিরহে কিন্তু নয়। আমি আমি তুষি আর বলতে পারল না। গলা প্যাঁচিয়ে ধরল কান্নায়। ডুকরে উঠে দুহাতে মুখ ঢেকে ফেলল। সেকেন্ড কয়েক পর সরাল সেই হাত। এক ডলায় ফের চোখ মুছে নাক টেনে সহজ করল নিজেকে। বলল, শুনুন, আমার ভালোবাসা আমি নিঃশব্দে বুকে বয়ে বেড়াব। যার গন্তব্য না থাকলেও স্রোত কিন্তু থাকবে। যদি আমি আপনাকে সত্যি ভালোবেসে থাকি, আপনি একদিন ঠিক সেই স্রোতে গা ভাসাবেন। আর না ভাসালেও বা, আপনি আমাকে ভালোবাসেন না তো কি হয়েছে? আমি তো বাসি। আর সারা জীবন তুষি শুধু আপনাকেই ভালোবেসে যাবে। শুধু আপনাকেই চাইবে।
আপনাকে পাওয়ার আশায় গোটা জীবন কাটাতে হলেও আমি তাই করব। আপনার জন্য অপেক্ষা করাও আমার কাছে প্রশান্তির। তুষি শক্ত থাকতে চাইছিল, কিন্তু হলো না। বিষীর্ণ শরীর গুটিসুটি মেরে কেঁদে ফেলল নিঃশব্দে। ভেজা সিক্ত গলায় গুনগুন করে উঠল, চাহা হ্যায় তুঝকো, चाहूंगी हरदम, मार के भी तुझसे, हे पैर ना होगी कम, तेरी याद जो आती है, मेरी आंसू बहती है, अपना तो मिलन होगा, पल पल एक क्या होता है, काय जिंदगानी है, बास तेरी कहानी है। একটু থামলো তুষি, দম টেনে ফের গাইবে। আচমকা পেছনে হতে ভেসে এলো আর্দ্র এক স্বর, तेरी हूँ तेरी, जो चाहे कसम ले ले, मुझको हम राही तू आपने गाम दे दे, सारी उम्र है मुझको दर्द जुदाई का सहना, रास्ते में कोई है मंजिल मेरी, मेरे साथ जाएंगे मुश्किले मेरी। তুষি চমকে পিছু ফিরল, চোখে এক প্রস্থ জল নিয়ে ধীরুজ পায়ে হেঁটে এলো ইউষা। পাশে বসলো ঠিক ওর মতো করে, স্বচ্ছ জলে পা ডোবাতে ডোবাতে গাইল, চাহা হে তুঝকো চাহুঙ্গি হারদাম, মার কে ভি দিল সে প্যার না হোগা কাম। তারপর ঘাড় ঘুরিয়ে পাশ ফিরল ইউষা, তৈলাক্ত সাথে শুভ্র মুখটা দেখে যেন কেমন করে হাসল তুষি। দুজন একই সাথে সুর ধরল, তু সামনে হায় মেরে ফিরকিয়ে দূরি হে, तुझे कायो से बतायूं मैं, हाय क्या मजबूरी है, ए भी कोई जीना है, सिर्फ आंसू पीना है, सिर्फ आंसू पीना है, ए भी कोई जीना है। গান শেষ করে থামলো ওরা। বিদীর্ণ কিছু নীরবতা মিলিয়ে দিল বাতাসে। ইউষার চোখের জল কার্নিশ বেয়ে পড়বে, চট করে এপাশ ফিরে ছিটকে ফেলে দিল মেয়েটা। তুষির পানে চাইল স্বাভাবিক মুখে, জিজ্ঞেস করলো অবসন্ন গলায়, তোমার কষ্ট হচ্ছে তুষি? তুষি তাকালো, সব শুনেছ। ইউষা মাথা নাড়ল, প্রকৃতির ন্যায় সুথাল, কষ্ট হচ্ছে তাই না? ভাইয়া যে কেন তোমাকে ভালোবাসলেন না, কেন যে এরকম করছেন? তুষির সামনে তাকালো, সময় নিয়ে বলল, মিথ্যা বলবো না, কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, ভেতরটা ছিঁড়ে যাচ্ছে যেন। মনে হচ্ছে গোটা পৃথিবী যদি ধসে পড়ত, সেই ধ্বংসস্তূপের নিচেও হয়তো এতটা যন্ত্রণা হতো না আমার। ওনার এই প্রত্যাখ্যান আমার ভালোবাসার গায়ে যেন ছবল মারল ইউষা। চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছি আমার সারা শরীর নীল হয়ে যাচ্ছে। ইউষা চোখের জল ফেলে দিল এবার। মেয়েটার জন্য মায় তার বুক পুড়ে যাচ্ছে। সৈয়দ বংশের মেয়ে হয়েও জন্ম থেকে কিচ্ছুটি পেল না, মানুষ হলো রাস্তায় রাস্তায় ঘুরে। আর আজ যখন ভালোবেসে একজনকে চাইছে তাও পেল না। ইস, ও যেভাবে এক পাখির ভালোবেসে কাতরাচ্ছে, তুষিকেও সেই একই পথের পথিক বানাতে হলো। সৃষ্টিকর্তা, এমন না করলেও তো পারতেন। ইউষা কোমল হাতটা তুলে তুষির গালে রাখল, বলল, তাহলে কাঁদো তুষি, মন খুলে কাঁদো, চিৎকার করে সব হাহাকার বের করে দাও। অথচ ফিক করে হাসল সে। হাসিটা স্বাভাবিক লাগেনি। দুশ্চিন্তায় ইউষার হৃদয় শুকিয়ে যায়। পরপরই তুষির চেহারা বদলে গেল। বিমর্ষ গাঢ় কণ্ঠে বলল, কাঁদলে কি হবে ইউষা? উনি কি ফিরবেন না? ফেরার কোথাও তো নয়। সত্যিই তো, ওনার সাথে কি আমাকে মানায় বলো? কোথায় উনি আর কোথায় এই চোর? পড়াশোনা জানি না, ঠিক করে ইংরেজিটাও পারি না, না পারি ঘরের কোনো কাজ, না জীবনে কোনো ভালো কিছু অর্জন করতে পেরেছি, না আছে কোনো গুণ। উনি আমার কাছে অদূরের ওই বিশাল আকাশ হলেও ওনার কাছে আমি চোখের ধুলোবালিও নই। ওনার মতো সুদর্শন বড় পুলিশ অফিসার আমাকে ভালোবাসার অন্তত একটা তো কারণ দরকার ইউষা। সেসব তো আমার মাঝে নেই। ইউষা ভাবল, আছে তুষি, কিছু তো আছে তোমার মাঝে, না হলে এই বাড়ির সবচেয়ে মেধাবী ছেলেটা তোমার প্রেমে এত বাজে ভাবে পড়তো না। তুষি বলল, আমি তো ওনাকে পাওয়ার আশায় ভালোবাসিনি ইউষা। আমি ভালোবাসবো, তার বিনিময়ে উনিও আমাকে ভালোবাসবেন, এতটা দুঃসাহসী ভাবনা আমি সত্যিই ভাবিনি। কিন্তু কাল যখন উনি আমাকে জড়িয়ে ধরলেন, তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল হয়তো কোথাও ওনার মনে আমি আছি, হয়তো উনিও আমাকে। ও থামলো, আবার দম নিল, সাথে গিলে নিল সব ক্লেশ। মাথা নুয়ে বলল, অথচ আজ বুঝলাম ওটুকু এমনিই ছিল। জড়িয়ে ধরলেই কি আর ভালোবাসা হয় নাকি? আমি তো বোকা। আমি যেমন ঠিক করব আমি কাকে ভালোবাসি তেমন ওনারও তো অধিকার আছে বলো। ওনার আমাকে ভালো লাগে না, তাহলে কেন উনি আমাকে ভালোবাসবেন? ভালোবাসতে হবে না, দরকার নেই ভালোবাসার, এমনই চলুক। ইউষা হতবিহ্বল চোখে চেয়ে রইল, অবাক হয়ে বলল, এত মনের জোর তোমার? এতটা মনের জোর তুমি কোথায় পেলে তুষি? টলমলে চোখ নিয়েও হাসল সেই মেয়ে। বলল, জানি না, কিন্তু আমার কাছে না পাওয়াও এক ধরনের পাওয়া ইউষা। ওনাকে না পেয়ে আমি যে শূন্যতায় ভুগব, ওটাই ভালোবেসে আমাকে দেয়া শ্রেষ্ঠ উপহার হবে। ইউষা আর শুনতে পারছে না, কান্নায় তার বুক ভেঙে আসছে। তড়িঘড়ি করে তুষির কোলে মাথা রেখে শুলো, যেন আড়াল করল ঠোঁটের ভেঙে চুরে আসা। তুরন্ত সরল রেখার মতো দুফোঁটা অশ্রুজল নেমে গেল চোখের পাপড়ি ছুঁয়ে। খুব কষ্টে কান্না চেপে বলল,
আচ্ছা তুষি, আমরা যাদের ভালোবাসি তারা কেন আমাদের ভালোবাসেন না বলতো? কেন খুব সহজে ধরা দেয় না? খুব সহজে কেন পাওয়া হয় না তাদের? তুষি ওর মাথায় নিবিড় স্নেহে হাত বুলিয়ে দেয়। চোখের জল যে কোনো সময় চুপ করে পড়বে, অথচ একই রকম উদাস হেসে বলে, বারে, খুব সহজে পেয়ে গেলে সেটা আর ভালোবাসা কোথায় হলো? ভালোবাসা মানেই তো একটু দুঃখ, একটু লড়াই, আর অনেকটা অপেক্ষা। দূরের কড়াই গাছের সরু ডালটায় একটা শালিক এসে বসেছে। ভীষণ ক্লান্ত লাগছে দেখতে, যেন একচোট আকাশ বাতাস তোলপাড় করে মাত্র একটু জিরল। সেদিকে উদাস মনে কিছুক্ষণ চেয়ে চেয়ে চোখ সরিয়ে আনলেন শওকত। শরীর গুছিয়ে বসলেন বারান্দার রকিং চেয়ারটায়। অন্য সময় এখানে বসলে মুক্ত বাতাসে মেজাজ ফুরফুরে হয়ে যায়, কিন্তু আজ মন মস্তিষ্কে তেমন প্রভাব পড়ল না। বরং বুক থেকে ছিটকে বেরোলো বিদীর্ণ দীর্ঘশ্বাসের ঝুলি। আজকাল সব কেমন পানসে লাগে, বিষাদ, বিশ্রী। চারপাশে যেন শুধুই মরীচিকা। কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না। ইচ্ছে করে না নিজের আপনজনদের সামনেও 2 সেকেন্ড বসতে। অফিসে যাচ্ছেন না প্রায় মাস 2 গড়াবে। সবাই ভাবছে শরীরের অসুস্থতা, কিন্তু শওকত যে কারো মুখোমুখি হতে ভয় পাচ্ছেন, বোঝাবেন কাকে? খেতে নামেন না ছুতো দিয়ে। নিজেকে নিজের কাছে তুচ্ছ লাগে, অনেক বড় পাপী মনে হয়। ভুলে ভুলে তার জীবনটা যেন বিষাক্ত কাটা হয়ে গেছে। ডানে বামে যেদিকেই ফিরছেন, বীভৎস রকম খোঁচা লাগছে গায়ে। অদৃশ্য আঘাত আর রক্তে কেবল বিধ্বস্ত তিনি। বিশেষ করে স্বার্থ, ওই ছেলেটার সাথে চোখ মেলাতে গেলে শওকতের নিঃশ্বাস থেমে আসে। আর তুষি, মেয়েটা তো জানেই না ও যাকে বাবার মতো ভালোবাসল, সম্মান দিল, সে আসলে সেসবের যোগ্যই নয়। শওকত হাতের বইটায় মন দিতে পারলেন না। বন্ধ করে রেখে দিলেন পাশে। বিষণ্ণ চিত্তে রকিং চেয়ারে মাথা রেখে চোখ দুটো বুজলেন। এর মাঝেই দরজায় কেউ এসে দাঁড়ালো। রিনরিনের স্বরে বলল, আসবো। শওকত ফিরে চাইলেন। ওখানে বসেই পরিষ্কার দেখা গেল দোরগোড়া। তুষি এসেছে। অমনি চট করে সোজা হলেন ভদ্রলোক। মুখটা নেতিয়ে গেলেও টেনেটুনে হেসে বললেন, আয়। তুষি নাস্তার প্লেট নিয়ে এসেছে। শওকতও চেয়ার ছেড়ে উঠলেন। আপ্রাণ চেষ্টা করলেন চেহারা হাসি হাসি রাখার। ঘরে এসে বললেন, আজ হঠাৎ তুই নাস্তা আনলি? এমনি। তুষির চোখ নিষ্প্রভ, কণ্ঠেও স্ফূর্তি নেই। শওকতের মনে হলো এই চাউনি স্বার্থর মতো গম্ভীর, একরোখা। সহসা মাথা নুয়ে নিলেন তিনি। গলা ঝেড়ে বললেন, আচ্ছা রেখে যা। মাত্র ওষুধ খেলাম, 10 মিনিট পরে খাই। তুষি ট্রেটা টেবিলে রাখল ঠিকই, তবে গেল না। চুপচাপ চেয়ে রইল চাচার দিকে। শওকত চোখ নুয়েই টের পেলেন মেয়েটা তাকে দেখছে। তাকালেন তিনি। মৃন্ময়নের শীতলতা, আর মনের মাঝে অজস্র ভয় গায়ের লোম যেন দাঁড়িয়ে যেতে চাইছে। ঠোঁটে হাসি রেখে শুধালেন, এভাবে কি দেখছিস? তুষির উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, আপনার খারাপ লাগে না বাবা? এতগুলো মানুষ আপনার জন্য ভালো নেই, সুখে নেই, এ নিয়ে অনুশোচনা হয় না কখনো? শওকতের মুখের রক্ত সরে গেল। থমকাল অস্থির চাউনি। স্তম্ভিত শুধালেন, স্বার্থ তোকে সব বলে দিয়েছে? তুষি কিছু বলল না, তবে বুঝে নিলেন তিনি। পরপরই মাথা নুয়ে হাসলেন। ফুস করে শ্বাস ফেলে বললেন, যাক, এত বছরে মনের কথা বলার জন্য আমার ছেলেটা কাউকে অন্তত পেল। তুষি শক্ত কণ্ঠে বলল, আমার প্রশ্নের উত্তর এটা নয়। কথাটুকু ছুটে যাওয়ার ঠিক 2 সেকেন্ড পরেই ডিভানে থপ করে বসে পড়লেন শওকত। নেতিয়ে যাওয়া দেহটা দেখে মনে হলো আকাশ থেকে একটা ফুটবল বস্তু ছুঁড়ে ফেলা হয়েছে। পরপরই জড়োচড়ো করে কেঁদে উঠলেন তিনি। তুষি চমকে গেল, থমকাল। চেয়ে রইল হা করে। শওকত নিঃশব্দে কাঁদলেন কিছুক্ষণ। দুহাতে চোখের পানি মুছে আস্তে ধীরে তাকালেন। বললেন, আমার কাছে একটু বসবি? তুষি বুঝল না ওর কি করা উচিত। রাতের বেলা ইয়াসিরের ওই কান্না, ওই আর্তনাদে ঘৃণায় মুখ ফেরানো, নাকি সব ভুলে শুধু এক বাবার ডাকে গিয়ে পাশে বসা। মাথা ইয়াসিরের কথা বললেও মন বাবার কথাই ভাবল। ধীরুজ পায়ে গিয়ে শওকতের পায়ের কাছে বসল মেয়েটা। ভদ্রলোকের চোখ পাপসের গায়ে। কিছুক্ষণ চুপ করে সেখানে চেয়ে রইলেন। তারপর থেমে থেমে বললেন, আমাদের গোটা বংশে আমি প্রথম আর্মিতে যাওয়ায় সবাই একরকম আমাকে মাথায় তুলে রাখত। ভালো পারফরমেন্সের কারণে র্যাঙ্কও বাঁচিল সেখানে। হঠাৎ আব্বা জানালেন আমার জন্য মেয়ে ঠিক করেছেন। আমি আব্বার মুখে মুখে কখনো কথা বলিনি। চুপচাপ এসে বিয়ে করলেও তনিমার প্রতি আমার মুগ্ধতা ছিল না। সেজন্যে নীরব জেদ পুষে বিয়েতে কলিগদের কাউকে বলা তো দূর, বিয়ের কথাই বেমালুম চেপে গেলাম আমি। আব্বা আম্মা আমাকে আর ওকে এখানে তুলে দিয়ে গেলেন। তনিমা ভর্তি হলো এখানকার কলেজে। আমাদের সংসার শুরু হলো। কিন্তু মফস্বলের লাজুক মেয়েটাকে মন থেকে মানতে সময় লাগছিল আমার। আর সেটা ভালো, আমি যখন জেসমিনকে প্রথম একটা পার্টিতে দেখি। স্বার্থর বয়স তখন 8, যখন আমাদের প্রথম কথা শুরু হয়। জেসমিন সুন্দরী, শিক্ষিতা, আধুনিক নারী। ঠিক যেমনটা আমি চাই।
বাড়ি এসে যখনই তনিমাকে দেখতাম, না চাইতেও মনের মধ্যে জেসমিনের সাথে তুলনা চলে আসত। মুখে গায়ে রান্নার মশলা মেখে ছেলেদের পেছনে ছোটাছুটি করা তনিমা, আর সেখানে পারফিউমের গন্ধে ডুবে থাকা জেসমিন। আমি নিজের দোষে ওর ওপর ঝুঁকলাম। তবে তনিমার প্রতি আমার একটু চাপার রাগও ছিল। আমি এত তাড়াতাড়ি সন্তান নিতে চাইনি। সেখানে বছরের মাথায় সায়ন সার্থ, আবার 2 বছরের মাথায় অয়ন আসা। কিন্তু একটা কথা সত্যি, স্বামী হিসেবে যাই হই, বাবা হিসেবে আমি খারাপ হতে পারিনি। স্ত্রীর প্রতি আমার অনুভূতি যেমন তেমন হলেও ছেলেগুলোর জন্য পাগল ছিলাম খুব। ওরা সারাক্ষণ বাবা বাবা করত। কাজের মধ্যেও ফোন করে করে মাথা খেয়ে ফেলত। বাবা এটা আনবে, ওটা আনবে। সার্থকে খুব বকতাম, কথা শুনতো না। সারাক্ষণ ক্রিকেট, ছোটাছুটি। তাই বাড়ি এলে ও দূরে দূরে থাকত। তবে সায়ন, অয়ন সব সময় পারলে আমার বুকে ঢুকে যায়। ওদিকে জেসমিনের সাথে আমার সম্পর্ক গাঢ় হচ্ছিল। যত দিন যাচ্ছে আমি অস্থির হয়ে পড়ছিলাম। তনিমাকে ছেড়ে দিলেও ছেলেদের ছাড়া আমার চলবে না। কিন্তু জেসমিনকে বলবো কি করে? ওর কাছে আমি এক অবিবাহিত পুরুষ, যে চাকরির জন্য এখনো বিয়ের কথা ভাবেনি। অনেক দোটানা পার করে একদিন সাহস করে জানালাম, আমার 3টে ছেলে আছে। ছোটটা হওয়ার সময় স্ত্রী মারা যায়। জেসমিন প্রথমে দুঃখ পেলেও পরে আর মনে রাখেনি। সহাস্যে বলেছিল, ওরা তাহলে এখন আমারও ছেলে। এদিকে আমি শুধু শুধু খুঁজছিলাম তনিমাকে ছেড়ে দেয়ার। কিন্তু এত পতিব্রতা স্ত্রী আমাকে কোনো সুযোগই দিচ্ছিল না। তাই একদিন ইচ্ছে করে ওর সামনে জেসমিনের সাথে ফোনে কথা বললাম, যাতে ওর সন্দেহ হয়। হলো, ও সব ধরে ফেলল। ব্যাস, তুমুল ঝগড়া শুরু হলো আমাদের। আমি ইচ্ছে করে নাটকে ভাঙাচোরা করলাম, যেন এখান থেকে গেলেই বাঁচি। গিয়ে ডিভোর্স নোটিশ পাঠাবো, তারপর কোর্টে লড়ব ছেলেদের কাস্টডি নিয়ে। তনিমা যা নরম, ও আমার সাথে পেরে উঠবে না শিওর ছিলাম এটুকু। নিজের স্বার্থসিদ্ধির জন্য এতটা মরিয়া ছিলাম সেদিন। সায়নের অসুস্থতার কথা আমার মাথাতেই ছিল না। বাড়ি থেকে বেরোনোর সময় পা ধরে তনিমা খুব মিনতি করছিল। আমি একটা শয়তান। পাষণ্ডের মতো লাথি মেরে এক ঝটকায় ফেলে চলে গেলাম। মাঝরাতে ওর কল এলো। আমি তখন জেসমিনের সাথে। ভাবলাম মাফ চাইতে কল দিচ্ছে। ঘ্যান ঘ্যান শুনবো না দেখে লাইন কেটে ফোন বন্ধ করে দিলাম। কিন্তু যখন সাইফুল জানালো সায়ন আর নেই, আমার পৃথিবী ভেঙে গুড়িয়ে গেল মাটিতে। সাইফুল সেদিন প্রথম আমাকে খুব খারাপ খারাপ কথা শোনালো। বলল, চরিত্রহীন বাবা থাকলে সন্তানদের কপাল এরকমই হয়। ওই কথাটা বিষের মতো গায়ে লাগলো আমার। আমার ছোট ভাই যে কখনো মাথা উঁচু করে কথা বলেনি, তার মুখে এসব। এমনকি যে আব্বা আমাকে তুমি ছাড়া কখনো তুই বলেননি, সে আমাকে সেদিন ধাক্কা মেরে বললেন, তুই আমার ছেলে না। আম্মা বললেন, যে ইচ্ছে করে নিজের এত সুন্দর সংসারটাকে নষ্ট করে দেয়, অমন ছেলে আমি পেটে ধরতেই পারি না। আর তার চাইতেও বড় ধ্বংস ছিল আমার সায়নের লাশ। ও দেখতে সার্থর মতোই রাজপুত্র ছিল জানিস। ওদের মুখের গড়ন প্রায় এক, শুধু ইয়াসিরের থেকেও একটু খাটো। অথচ ওইদিন কেমন ফ্যাকাশে, ঠোঁটটা নীল, নাকের ডগায় রক্ত নিয়ে কাফনে মোড়া অবস্থায় খাটিয়ায় পড়েছিল ছেলেটা। আমার বাউন্ডুলে বাড়ি মাতানো সার্থ পাথর হয়ে বসেছিল। বাড়ি ঢোকা মাত্রই বাঘের মতো তেড়ে হেলো আমার দিকে। বলল, আমি ওর বাবা না। আর তনিমা, ও তো নিজের মাঝেই ছিল না তখন। আব্বা আমকে খাটিয়া ধরতে দিলেন না। বলছিলেন, তুই অপবিত্র, তুই সর। সবার সাথে মাটিও দিতে দেয়নি। যখন কবর ফাঁকা হলো, তখন এক মুঠো মাটি দিতে পারলাম। এই সব কিছু আমাকে নির্মম ভাবে ভেঙেচুরে শেষ করে দিল। সায়নের কবরে মাটি দেওয়ার সময় কাটায় কাটায় উপলব্ধি করলাম, আমার ভুল, আমার পাপ, আমার অন্যায়। ওই দিন আকাশ বাতাস ভেঙে কেঁদেছিলাম আমি। হাহাকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইছিলাম। তনিমা তো আমাকে কোনোদিন অসুখী রাখেনি। উঁচু স্বরে কোথাও বলেনি কখনো। ও যখন ইন্টারমিডিয়েটের ফাইনালে বসবে, তখন ও প্রথম কনসিভ করে। আমি শুনেই বলেছিলাম, বাচ্চা রাখতে হবে না, পড়াশোনা করো। কিন্তু ও তা করেনি। পড়া ছেড়ে দিল। তারপর নিজের পুরোটা বিলিয়ে দিল আমার সংসারে। আমি কতক্ষণই বা থাকতাম এখানে। পুরোটা সময় একা হাতে 3টে ছেলেকে বড় করেছে ও। আর আমি ওকে কি দিলাম? প্রতারণা, বিশ্বাসঘাতকতা। সেই দিন সায়নের কবর ছুঁয়ে শপথ নিলাম, যা করেছি করেছি। একজনকে হারিয়েছি ব্যাস, আর না। সব ছেড়ে এবার নতুন করে বাঁচব। সংসারে মন দেব। ভালো বাবা হওয়ার সাথে ভালো স্বামী হব এবার। গোরস্থান থেকে বেরিয়ে জেসমিনকে ফোন করলাম। বললাম, আমাকে ভুলে যেতে। সব সত্যি স্বীকার করে ক্ষমাও চাইলাম। কিন্তু জেসমিন ব্যাপারটা মেনে নিতে পারল না। ওই সময় কিছু না বললেও পরদিন জানালো ওদের মাসের অন্তঃসত্ত্বা। আমি ধরেই নিলাম কথাটা মিথ্যে। হয়তো বা আমাকে ফেরানোর জন্য মিথ্যে বলছিল। রাগারাগি করে বলে দিলাম, বাচ্চা থাকলে নষ্ট করে ফেলো। তাও আমাকে জ্বালিও না।
তুষি প্রশ্ন করল মাঝপথে। আর যদি জানতেন কথাটা সত্যি ছিল তাহলে কি করতেন? ওনাকে বিয়ে করে বড় মাকে ছেড়ে দিতেন। শওকত থম ধরে রইলেন দুপল। শেষে বললেন, জানি না কি করতাম। বড় জোর সন্তানের দায়িত্ব নিতাম হয়তো, কিন্তু জেসমিনকে মেনে নেয়া আর সম্ভব ছিল না। আমার কাছে দুটো অপশন ছিল, হয় ও না হয় আমার সংসার। আর আমি আমার ছেলেদের ছাড়ার কথা ভাবতেও পারি না। তবে ওই বাচ্চাটা আমার জন্য নষ্ট হয়নি, হয়েছিল ওর কারণে। ও আধুনিক, ড্রিঙ্ক করত প্রায়শই। খবর নিয়ে জানতে পেরেছিলাম মদ খেয়ে আমার ওপর জেদ মেটাতে অনেকগুলো স্লিপিং পিলস খেয়েছিল। হাসপাতালেও ছিল 2 দিন। বাচ্চাটা তাতেই নষ্ট হয়েছে। আর সেই রাগ পুষিয়ে নিতে ও বেছে নিয়েছিল সাইফুলকে। একটু থামলেন শওকত। দম নিয়ে বললেন, জেসমিনকে আমি সত্যি ভালোবাসতাম, কিন্তু আমার ছেলেদের ভালোবাসতাম তার চেয়েও 1000 গুণ বেশি। সায়নের পর আর কাউকে হারাতে চাইনি দেখে তনিমাকে নিয়েই বাকি জীবন কাটানোর সিদ্ধান্তটা নিয়েছিলাম আমি। একজন ভালো স্বামী হয়ে পাশে থাকার চেষ্টা করলাম ওর। কিন্তু জেসমিন এত সহজে চুপ করল না। সাইফুল যে ওকে ফোনে গালাগাল দিয়েছে আমি জানতাম না। একে আমার ওপর ক্ষিপ্ত, তার ওপর ওর গালাগালি, আবার সবে সবে একটা বাচ্চা হারিয়ে ও প্রচণ্ড প্রতিশোধ পরায়ণ হয়ে উঠল। আয়াকে দিয়ে তোকে চুরি করাল, সুপারি দিয়ে তোকে মারতে পাঠালো। আর এই সবটা যখন আমাকে ফোন করে বলল, আমি একটা লাশের মতো নিস্তব্ধ হয়ে পড়লাম। মাথায় আকাশ ধসে পড়ল আমার। বুঝতে পারছিলাম না কি করব। বাড়িতে বলবো কি করে? তনিমা সবে ছেলে হারানোর ট্রমা থেকে উঠেছে। সার্থ তো আমার ধারে কাছেই আসছিল না। বাবাও ঠিক করে কথা বলতেন না। সাইফুল, রেহনুমা ওরা তো সব জানলে থুথু দেবে আমাকে। তখন আমার সব শেষ হয়ে যাবে। আমি নিঃস্ব হয়ে যাব। তাই স্বার্থপরের মতো পুরো সত্যিটা গিলে ফেললাম। ভাবলাম, বাচ্চাটা তো মরেই গেছে, ও তো আর ফিরবে না। তাহলে চুপ করে থাকলে ক্ষতি কিসের? কিন্তু জেসমিনের ওপর থেকে আমার রাগ গেল না। ওর শত্রুতা আমার সাথে, বোঝাপড়াটাও আমার সাথেই করত। কিন্তু ও একটা নিষ্পাপ বাচ্চাকে টেনে আনলো মাঝে। জেসমিনের বাবা মায়ের সেপারেশন চলছিল। ওর বাবা বিদেশে থাকতেন, ও এখানে পড়তো। একাই থাকতো ফ্ল্যাটে। ভাবলাম বাড়ির ঝামেলা মিটলে ওর একটা বিহিত করব। কিন্তু তার আগেই খবর পেলাম ও আত্মহত্যা করেছে। অথচ আমার কথা কোথাও লিখে যায়নি। একটা ছোট্ট চিরকুটে শুধু লিখেছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এই ব্যাপারটা আমাকে পুরো খেতে দিল। অনুশোচনার আগুনে দাউ দাউ করে পুড়ে গেলাম আমি। মাথাটা ফাঁকা ফাঁকা লাগতো, বুক ভার হয়ে আসতো, ছটফট করতাম, কিন্তু কাউকে কিচ্ছু বুঝতে দিতাম না। আর তার কিছুদিন পরে সার্থ সব জেনে গেল। আমি ভয় পেলাম, এবার সবাইকে বলে দেবে ও। অথচ আমার ওইটুকু ছেলে কি ভেবে যেন আর কাউকে কিচ্ছু বলল না। উল্টে আমার সাথে ওর যোজন যোজন দূরত্ব তৈরি হলো। আমার সাথে কথা বলা তো দূর, আমার টাকায় পড়বে না দেখে লেখাপড়ায় ছেড়ে দিল। সবাই ভেবেছিল ভাইয়ের মৃত্যুর জন্য রাগ করে এমন করছে। সাইফুল ধরে বেঁধে নিজের টাকায় ফিস জমা করে ওকে এক্সামে বসাল। বলল, আচ্ছা বাবার টাকায় না পড়লেও আমার টাকায় তো পড়বি, তাহলে তাই পড়। কিন্তু আমি জানতাম ওর এত ঘৃণার উৎস কোথায়। দিনের পর দিন ওর ওই অবজ্ঞা, ওই নীরব ঘৃণায় আমি অঙ্গার হতে থাকি। প্রতি প্রহর জ্বলতে জ্বলতে ছাই হয়ে যাই। এপাশ ফিরলে দেখি রেহনুমা ওর মেয়ের জন্য কাঁদছে, ওপাশ ফিরলে দেখি তনিমা কাঁদছে সায়নের শোকে। সামনে তাকালে ভাইয়ের ছলছলে চোখ দেখি, পিছু ফিরলে দেখি সার্থর উগরে দেয়া বিদ্বেষ। আমি দিশাহারা হয়ে পড়লাম, মরে যাচ্ছিলাম ভেতর ভেতর। তুষি, মানুষের জীবনের সব থেকে ভয়ানক জিনিস কি জানিস? তার বিবেক। ও না একটা বিষধর সাপ পোষে, যার দংশনের বিষ এত তীব্র, এত মারাত্মক। ও একবার কামড়াতে শুরু করলে আর নিস্তার দেয় না। ছবল দিতে দিতে তোর গায়ের চামড়া অবধি চষে দেয়। আমার সাথেও ঠিক তাই হচ্ছে। দিনের পর দিন গুমরে ওঠা ব্যথায় আমি ক্ষয় হয়ে যাচ্ছি। জেসমিন আমার জন্য মরেছে, সায়নও আমার ফুলের শাস্তি পেল। তনিমা, সার্থ, রেহনুমা, সাইফুল, এমনকি তুইও আমার জন্য ভুগেছিস। কত পাপী আমি, নিজেকে মেরে ফেলা ছাড়া। এই পাপের কি ক্ষমা আছে? বিশ্বাস কর আমি খুব ক্লান্ত, বিধ্বস্ত। আর পারছি না আমি, আর না। শওকত ছোট বাচ্চাদের মতো শরীর ভেঙে চুরে কাঁদছেন। তুষির সব রাগ গলে জল হয়ে গেল। চোখের পানি নেমে এলো গালে। সন্তান কাঁদলে মায়েরা যেমন করে, ঠিক তেমন করে ভদ্রলোকের গায়ে মাথায় হাত বুলিয়ে বলল, বাবা শান্ত হন, কাঁদবেন না। আপনি তো আপনার ভুল বুঝতে পেরেছেন। ভুল বুঝে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন। সেখানে মানুষ আপনাকে ক্ষমা করবে না। শওকত কাঁদতে কাঁদতে বললেন, না রে মা, আমার এত জঘন্য পাপের বোধ হয় ক্ষমা পাওয়া হবে না। তুষি, তুই বরং আমাকে মেরে ফেল। আমার নিজেকে খুব ঘেন্না লাগে, খুব অসহ্য লাগে আমাকে। মৃত্যু যদি সমাধান হতো, তাহলে তো আয়ু বলে কোনো কথাই থাকতো না। বাবা, আমি আপনাকে বলছি, আপনি যেভাবে অনুতপ্ত,
আপনার চোখে আমি যে অনুশোচনা দেখছি এর একটুখানি দেখলেও আপনার ছেলে আপনাকে ক্ষমা করে দেবে। শওকত মুখ তুলে চাইলেন। ও তোকে বলেছে এ কথা? তুষি চিবুক নামিয়ে মাথা নাড়ল দুপাশে। ভদ্রলোক নীরস হেসে বললেন, আমি জানি ও আমাকে কখনো মাফ করবে না। আর কখনো বাবা বলে ডাকবেন না আমাকে। এসবই বলেছে, তাই তো? না, তা বলেনি। শুধু বুঝিয়েছেন উনি আপনাকে এখনো খুব ভালোবাসেন। সত্যি? খুব। আপনি চান না ওনার সাথে আবার সেই আগের মতো হতে? শওকতের কণ্ঠে উদ্বেগ। বললেন, চাই তো, খুব চাই। অনেক ইচ্ছে করে ওকে একটু জড়িয়ে ধরবো, কপালে চুমু খাবো, গর্ব করে বলবো আমার ছেলে। কিন্তু আচ্ছা তুষি, তুই একটু ওকে বলবি আমাকে ক্ষমা করে দিতে। একটু বোঝাবি যে আমি। শওকত আর বলতে পারলেন না। কাঁদলেন ঝর্ণার মতো। তুষি চুপচাপ সেই কান্না দেখল। নিজের চোখ মুছে দীর্ঘশ্বাস ফেলে ভাবল, আমি বললেই কি উনি শুনবেন? যার কাছে গোটা আমারই কোনো গুরুত্ব নেই, তার কাছে আমার কথার গুরুত্ব আদৌ থাকবে? নাস্তার টেবিল আজ জমজমাট। খেতে খেতে সবার বিস্তর গল্প চলছে। নাসির আর সাইফুলের বয়স কাছাকাছি, তাই একসাথে হলেই খুব জমে যায়। আজ জয়নবও এসে ফিরেছেন। বাড়িতে আজ গতানুগতিক পরোটা ছাপিয়ে গরম গরম লুচি আর আলুর দম তৈরি হয়েছে। আইরিন হাই তুলতে তুলতে এসে বসল। বৃদ্ধা শুধালেন, তোমার মা ওঠেনি? না। নাসির বললেন, ওর চিন্তা করবেন না আম্মা, ও 12টার আগে উঠবে না। তনিমা হাসলেন, জার্নি করে এসেছে, ঘুমাক, ক্লান্ত বোধ হয়। অয়ন পটাপট কতগুলো লুচি শেষ করে ফেলল। চিবোতে চিবোতে বলল, ছোট মা, ইউ আর অ্যামেজিং। আলুর দমটা এত জোশ হয় তোমার। রেহনুমা গদগদ কণ্ঠে বললেন, আরেকটু দেই। দুজনের এত খাতির যত্ন দেখে ইউসা দীর্ঘশ্বাস ফেলল। অয়ন ভাই ওকে ভালোবাসে না, আবার তুষিও ওনাকে ভালোবাসে না। সব দিক থেকে লস তাহলে ওনারই হলো। সাথে মিস করে ফেলল মায়ের হাতের জামাই আদর। একজন ডাক্তার মানুষ এত বোকা, এমন আহাম্মক হয়। যেটা খুব সহজে পাওয়া যেত সেটা ফেলে অন্য থালায় মুখ দিতে চায়। অসহ্য। তিতিবিরক্ত ইউসা মাথা নুয়ে অয়নের উদ্দেশ্যে ভেঞ্চি কাটল একটা। তক্ষুনি শব্দ তুলে ওপর থেকে নেমে এলো ইয়াসের। চুপচাপ এসে চেয়ার টেনে বসল। তনিমা বেশ অবাক হলেন। এক পল মুখ দেখলেন রেহনুমার। জিজ্ঞেস করলেন, তুই নাস্তা করবি? ইয়াসির উপর করা প্লেটটা সোজা করে নিজের সামনে রাখল। বলল খুব গাম্ভীর্যের সাথে, না হলে এসে বসেছি কেন? তনিমা আর কথা বাড়ালেন না। মনটা কাল রাত থেকে ভালো নেই। ছোট বারবার জানতে চাচ্ছে সার্থ কি বলল। কাজের ছুতো দিয়ে বারবার কথা এড়িয়ে যাচ্ছেন তিনি। এছাড়া আর কি জবাব দেবেন? বেচারি কত আশা করে বসে আছে, সার্থকে পাকাপোক্ত ভাবে নিজের মেয়ের জামাই বানাবে। ইস, খুব কষ্ট পাবে শুনলে। তনিমা চুপচাপ ছেলের থালায় খাবার বেড়ে দিলেন। সাইফুল বললেন, তোর কি শরীর খারাপ সার্থ? থানায় যাবি না আজ? যাব, পরে। এরপর কেউ আর কোনো কথা বলল না। রেহনুমা কয়েকবার মিন্টুর নাম ধরে ডাকলেন। সে নবাব এখনো খেতে আসেনি। তারপর ডাইনিং টেবিলের ওইটুকু জায়গায় দফায় দফায় চোখাচোখি শুরু হলো। আইরিন বারবার ইয়াসিরকে দেখছে। হাফ হাতা টি শার্ট পরলে সার্থ ভাই ওর চোখে প্রিন্সের মতো। ফর্সা পেশিবহুল বাহু দুটো কি চমৎকার লাগে। এদিকে ইউসা চেষ্টা করেও তার পুরনো অভ্যেস ছাড়তে পারছে না। চোখ জোড়া ঘুরে ফিরে অয়নের মুখে পড়ছে। অথচ সে মানুষ। গলা উঁচিয়ে উঁচিয়ে দেখছে স্টোর রুমের দিকে। শেষে জিজ্ঞেস করেই বসল, তুষি কোথায় বলতো ইউসা, এখনো আসছে না কেন? তার প্রশ্নে অধৈর্য চিত্তটা স্পষ্ট বোঝা গেল। ইয়াসির তখন মন দিয়ে খাচ্ছে। হাতটা থামলো একটু। ঠান্ডা চোখ তুলে একবার দেখল অয়নকে। তার ধ্যান জ্ঞান এখানে নেই। উৎসুক চোখে ওদিকেই চেয়ে। ইউসা জানতো এই প্রশ্ন তাকে শুনতে হবে। তৈরি ছিল। ছোট স্বরে জানালো, চাচুর ঘরে খাবার নিয়ে গিয়েছে। ওহ। একটু সময় বাদেই হন্তদন্ত পায়ে নামল তুষি। অস্থির তার গতিবেগ। একেবারে এসে তনিমার সামনে দাঁড়ালো। চোখ বড় বড় করে সুথাল। কেক কিভাবে বানাতে হয় বড় মা? তনিমা একটু চমকেছেন। তারপর বিভ্রান্ত নজরে দেখলেন বাকিদের। সবার চোখে প্রশ্ন। অয়ন বলল, কেক দিয়ে কি করবে? আমার মাথায় একটা ব্যাপার এসছে। ওটা পূরণ করতে হবে। সাইফুল বললেন, তো অর্ডার করে আনি। না না, আমাকেই বানাতে হবে। উফ বাবা, তুমি এসবে ঢুকো না। বড় মা তুমি বলো, কিভাবে বানাবো? ইউসা তুমি বানাতে পারো। ইউসা উত্তর দিতে যাচ্ছিল, অধৈর্য মেয়েটা শুনল না। ঘাড় ঝাঁকিয়ে বলল, থাকবে, আমি দেখছি কিভাবে কি বানাতে হয়। উফ কত কাজ আমার। তারপর ছুটল সে। রান্নাঘরে ঢুকলো দ্রুত। ইউসা খাওয়া ছেড়ে তার পিছু পিছু চলল। সবাই একটু আধটু অবাক হলেও ভীষণ আশ্চর্য হলো ইয়াসের। কপাল কুঁচকে চেয়ে রইল তুষির যাওয়ার দিকে। তুষি এখানে আসার পরও দুবার তাকিয়েছিল, অথচ ওই মেয়ে একবারও ওকে দেখল না। একটা বারের জন্যেও না। আর চোখে মুখে এত আনন্দ, এত উল্লাস কিসের?
কিসের এত আয়োজন? তুষি রান্নাঘরে এসে আসমাকে পেয়েছে। চা জাল করছিল। ও এসেই প্রশ্ন করল, এই তুমি কেক বানাতে পারো? হঠাৎ আওয়াজে মেয়েটা ভড়কে গেল। মাথা নাড়ল জোরে। না। তুষি চোখ সূচক শব্দ করে বলল, বেকারিতে কতবার দেখলাম, কিন্তু মনেই নেই। কি কি লাগে তাও জানি না। ছোট খালায় বানাইছিল সেই দিন। ময়দা দিতে দেখছি। ভেরি গুড। ময়দা লাগবে তো, কিন্তু কোথায় ময়দা? আসমা ময়দার বয়াম বের করে দিল। তুষি এক হাবলা তুলে রাখল গামলায়। তারপর বলল, কিন্তু ময়দা তো সাদা, কেক তো দেখতে অন্যরকম হয়। আসমা বলল, হয়, হলুদ রং হয়। হুম্মু, তাহলে একটু হলুদ আর একটু মরিচ দিতে হবে। হয়, লাগলেই জিরার গুঁড়িও দেবেন, ঘ্রাণ করব। আরে বাহ, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। ইউ ইন্টেলিজেন্ট লেডি, ইউ হেল্প মি। ওকে। প্রথম লাইনটুক ধরেই লাজুক হাসল আসমা। আমার আব্বাইও কইতো, আমার অনেক বুদ্ধি। আচ্ছা, এবার আমাকে ফটাফট তাহলে মশলাগুলো দাও। আসমা হাতের গতি বাড়াল। ইউষা এলো তখনই। ব্যস্ত তুষির কনুই টেনে একেবারে নিয়ে এলো এপাশে। ও চমকে বলল, আরে কি হলো? ইউষা ফিসফিস করে বলল, কি করছো তুমি? সকাল সকাল কেক বানাচ্ছ কেন? কেন, কেক কি বিকেলে বানাতে হয়? উফ, আমি বলতে চাইছি এখন কেকের ভূত মাথায় চেপেছে কেন? তুষি হাসল। চোখ নাচিয়ে নাচিয়ে বলল, হুহু, মানুষ সব সময় আনন্দের দিনে কেক কাটে। কাউকে কখনো দুঃখ পেলে কেক কাটতে দেখছো? না। এমনটা আবার কে করবে? এই যে, আমি। দি এক্সক্লুসিভ সেলিব্রিটি তুষি। মুহাহাহা। ইউষা তাজ্জব হয়ে বলল, মানে? মানে আমি আমার কষ্টটাকে সেলিব্রেট করব ইউষা। গতকাল রাত 12টার পরে উনি আমাকে রিজেক্ট করলেন না। তাই আজ দিনের বেলা কেক কাটব। শুধু আজ না, এরপর প্রতি বছর যখনই এই দিন আসবে, প্রতিবার আমি একটা করে কেক কাটব। তুমি হাততালি দেবে আর বলবে, হ্যাপি মন ভাঙা ডে ফর তুষি, বুঝেছ? এখন বিরক্ত করো না, খুব ব্যস্ত আমি। ও চলে গেল। ইউষা হতভম্ব হয়ে ভাবল, এ মেয়ে কি পাগল? মন ভাঙার আবার সেলিব্রেশন হয়? তুষি কেক বানাতে গিয়ে বিপাকে পড়েছে। একেবারে কবজি ডুবিয়ে ফেলেছে ময়দায়। আসমাও কিছু বুঝতে পারছে না। রেহনুমা ওর সামনেই সেদিন দুটো কেক বানালো, কিন্তু ওর কিচ্ছু মনে নেই। সে ভদ্রমহিলার রান্নাঘরের চৌকাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলেন তুষির কাণ্ড। মেয়ের হিমুশিমের দশা দেখে মনটা উসখুসো করছে। কিন্তু কিছু বললেই যদি রেগে যায়। তুষি তখন মরিচের কৌটোয় হাত দিল। ব্যাটারে ঢালতে দেখে রেহনুমা আঁতকে বললেন, এই কেক বানাতে মরিচ লাগে না। তুষি ফিরল হাড় ঘুরিয়ে। মাকে দেখে মুখখানা থমথমে হলো। অথচ একটু থমকে কৌটো আটকে সরিয়ে রাখল পাশে। এরপর হলুদ নামাল। চামচে তুলে চিম মেরে রইল। যেন জানতে চাইছে এটা দেব। রেহনুমা হেসে কাছে গিয়ে দাঁড়ালেন। বললেন, হলুদও লাগে না। তুষি ঠোঁট টিপে চুপ করে আছে। উনি বললেন, আমি বানিয়ে দিই। মুখে কিছু না বললেও গামলাটা মায়ের দিকে এগিয়ে দিল তুষি। রেহনুমার খুশিতে ঠোঁট ভরে গেল। ত্রস্ত হাত দিলেন কাছে। মায়ের ওই প্রজ্জ্বল মুখশ্রীতে কিছু পল চেয়ে রইল তুষি। ওর খুব কষ্ট হয় মায়ের থেকে দূরে দূরে থাকতে। ছোট থেকে আল্লাহর কাছে ও যদি কখনো কিছু চাইতো, তার মধ্যে সবচেয়ে বেশি ছিল একটা মা। মা কেমন কেমন তাদের শরীরী গন্ধ এখনো সে ঠিক করে জানে না। ভীষণ ইচ্ছে করে জানতে। মায়ের কোলে মুখ গুজে ঘুমাতে। কিন্তু কিছু অভিমান, কিছু রাগ আষ্টেপৃষ্ঠে ঠেসে আছে তাকে। ওরা যে এখনো প্রচণ্ড নারাজ মায়ের ওপর। তুষির হঠাৎ মনে পড়ল দাদির কথা। ইস, দাদি তো এখানে একা পড়ে গেছে। নিজের দুঃখে ওর কোনো দিকে খেয়াল নেই। আচ্ছা, তখন খাবার টেবিলে কি ছিল? তুষি চটজলদি রান্নাঘর থেকে বের হয়ে এলো। তক্ষুনি হাওয়ার গতিতে ছুটে নিচে নামলো মিন্টু। প্রফুল্ল গলায় চেঁচাতে চেঁচাতে বলল, আমি পাস করেছি, আমি পাস করেছি। আব্বু, আম্মু, বড় মা, দিদুন সবাই মিষ্টি আনাও, আমি পাস করেছি। নাস্তার শেষে সবাই চা খাচ্ছিল। তাকালো এত চেঁচামেচি শুনে। মিন্টুর মুখে হাসি ধরছে না। যেন মাত্রই একটা শিরোপা জিতে এসেছে। জয়নব গদগদ হয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইউষা নাকমুখ কুঁচকে বলল, কিসের আলহামদুলিল্লাহ? এই মে মাসে তোর আবার কি পরীক্ষা গেল যে ভালুকের মতো লাফাচ্ছিস? তুই চুপ কর, তোকে বলেছি। অয়ন বলল, কিন্তু তুই কিসে পাশ করেছিস মিন্টু? এখন তো বছরের মাঝামাঝি, ফাইনাল হলো কবে? আরে ভাইয়া, ফাইনাল না তো। গত সপ্তাহের ক্লাস টেস্ট গেল, ওটাতে পাশ করেছি। সকলের উদ্বেগ নেতিয়ে গেল। ইউষা দুভ্রু উঁচিয়ে বলল, ক্লাস টেস্টে পাশ করে এত লাফালাফি? নাসির হেসে হেসে শুধালেন, তা কত মার্কসের মধ্যে কত পেলে? মিন্টু বুক টানটান করে বলল, 100-র মধ্যে 33 পেয়েছি আঙ্কেল। নাসির উদ্দিন একটা আওয়াজ করে মুখের চা বের করে দিলেন। একটু থমকালেও পরপরই হুহা করে হেসে উঠল সবাই। মিন্টুর মুখটা কালো হয়ে গেল। সাইফুল হতাশ গলায় বললেন, এই মার্ক নিয়ে তুমি আবার মিষ্টির কথা বলছো?
তুমি জানো তোমার অয়ন ভাই সব সময় প্রতি সাবজেক্টে নয় এর ঘরে নম্বর পেত। তোমার মেজো ভাইয়া সব সময় লেটার মার্কস পেত আয়ুষা। তুষি কথা টেনে নিল। থাক না বাবা, ছোট মানুষ। যা পেয়েছে তাই ভালো। এটুকু পেতেও তো কত কষ্ট হয়েছে তাই না? আমাদের এখন ওকে উৎসাহ দেওয়া উচিত। এভাবে সবাই মিলে বললে ওর তো খারাপ লাগবে। মিন্টু খুশিতে এক লাফে গিয়েই জড়িয়ে ধরল ওকে। আহ্লাদ নিয়ে বলল, তুষিপু ইউ আর বেস্ট। ইউষা বলল, এত আদর দিও না তুষি। এটাকে তুমি এখনো ঠিক করে চেনোনি। লাই দিলে মাথায় উঠে নাচবে। মিন্টু অসহ্য হয়ে বলল, এই তুই কি আগের জন্মে খসেটি বেগম ছিলি? আমি নিশ্চয়ই নবাব ছিলাম। এজন্যই এত জ্বালাচ্ছিস। ইস, নবাবের কি ছিরি? তোর মতো ফেলটু নবাব রাজ্যে থাকলে প্রজারা ঝাঁটা দিয়ে পেটাবে। মিন্টু উত্তর দিতে যাচ্ছিল, জয়নব দুহাত তুলে বললেন, হয়েছে হয়েছে, থামো এবার। সাইফুল, যা মিষ্টি নিয়ে আয়। মোটে ছেলেটা পাশ করতো না, তার চেয়ে 33 পেয়েছে এইবার। যা। সাইফুল গাইগুই করলেন না। শ্বাস ফেলে উঠে এগিয়ে গেলেন টেলিফোনের দিকে। মিন্টু আগ্রহ নিয়ে বাবার পিছু ছুটল। তুষি হাসছিল। উজ্জ্বল চোখ দুটো হঠাৎ বর্তাল ইয়াসিরের ওপর। চা খাচ্ছে সে। এক হাতে কাপ, অন্য হাতে পত্রিকা। এখানে যা হচ্ছে তাতে আগ্রহ নেই। তুষি মরা চোখে চেয়ে রইল দুপল। জিভে ঠোঁট চুবাল, ঢোক দিলে ভেজাল শুকনো গলা। অথচ এক ফোঁটাও কমল না তার হাসি। ইয়াসির তাকালো হঠাৎ। দেখল তুষি অন্যদিকে চেয়ে। ছেলেটা আর বসল না। কয়েক চুমুকে চা শেষ করে রওনা করল ঘরে। তখন অয়ন এসে তুষির পাশে দাঁড়ালো। বলল, তুমি জানো তুষি, তুমি খুব লাকি। কেন? মিন্টু কোনোদিন ক্লাস টেস্টে পাশ করেনি। এই প্রথম। তুষি হেসে ফেলল। চুল ঠিক করতে গিয়ে হাতের আটায় একটু লেগে গেল গালে। অয়ন খেয়াল করতেই বলল, তোমার গালে কিছু লেগেছে। তুষি ওই হাত দিয়েই অন্য গাল হাতায়। এবার লাগলো সেখানে। জিজ্ঞেস করল, এখানে? ব্যাপারটায় মজা পেয়ে অয়ন মাথা নেড়ে হাসে। দু গালে ময়দা মাখা মেয়েটাকে দেখতে দেখতে টিস্যু এগিয়ে দেয়। তুষি হাতে নিয়ে ফের হাসল। থ্যাংক ইউ। অয়ন বুকে হাত দিয়ে বলল, মাই প্লেজার। তার চকচকে মুখটা থেকে ইউষা চোখ ফিরিয়ে নিল। হঠাৎ নজর পড়ল সিঁড়িতে। ইয়াসির ওপরে উঠতে গিয়েও দাঁড়িয়ে গেছে। কপালের ভাঁজ স্পষ্ট। সরু চোখজোড়া এদিকেই চেয়ে। ইউষা একবার ওকে দেখল, একবার তুষিদের। অয়নের সাথে কথা বলতে বলতে হাসছে মেয়েটা। ইয়াসিরের মুখটা দেখে ইউষার দুঃখ উবে গিয়ে কেন যেন হাসি পেল খুব। চোখ ঘুরিয়ে ভাবল, কোথাও কি কিছু পুড়ছে। ইয়াসির 2 সেকেন্ড দাঁড়িয়ে ফের হাঁটা ধরল। ঘরে গিয়ে ধরাম করে আটকালো দরজাটা। থানায় পরে যাবে বললেও খসখসে হাতে কাবার খুলে ইউনিফর্ম বের করল। বোতাম আটকালো ফুসফুস করে। দাঁত চেপে বিড়বিড় করল, যেই আমি বললাম ভালোবাসি না, অমনি অয়নের সাথে হাসাহাসি শুরু হয়ে গেছে। ইয়াসির তৈরি হয়ে নামল। তার ত্রস্ত গতি একটু থমকাল সেই বসার ঘরে এসে। অয়ন এখনো তুষির পাশেই দাঁড়িয়ে আছে। কি গদগদ হয়ে হেসে হেসে কথা বলছে দুজন। অয়ন বলল, তোমার কেকের কি অবস্থা? বানানো হয়নি? না বোধ হয়। কিন্তু হঠাৎ কেক কেন? আছে। খাওয়ার সময় বলবো। আমাকে দেয়া হবে বলছো? কেন হবে না? আপনি বললে কেকের প্রথম পিসটাই আপনাকে দেয়া হবে। তাই না ইউষা? ইউষা মাথা নাড়ল। ঠোঁট চেপে হাসল মিটিমিটি। তার দুষ্টু চোখ তুষির পেছনে থাকা ইয়াসিরের ওপর। কেমন কটমট করে চেয়ে আছে দেখো। ভাইয়ার কি জ্বলছে? রাগে ছিঁড়ে যাচ্ছে মাথাটা। ইয়াসির নাক ফুলিয়ে দুজনের কাণ্ড কারখানা দেখল কিছু পল। হঠাৎ চেঁচিয়ে উঠল ভারী স্বরে, মা, আমি বের হচ্ছি। তনিমার উত্তর এলো না। ভদ্রমহিলা নিজের ঘরে ছিলেন। তবে এটুকু কথা হয়তো ইয়াসিরের মায়ের জন্য ছিল না। ছিল কারো মনোযোগ পাওয়ার মাধ্যম। অথচ আশ্চর্যের ব্যাপার, তুষি তার কণ্ঠ শুনেও উল্টো করেই ঠায় দাঁড়িয়ে রইল। তাও কেমন শক্ত শরীরে। অয়ন তাকালো, হাসল ভাইকে দেখে আর সেই মেয়ে ফিরলি না। ইয়াসিরের বৃক্ষতালু অবধি ছারখার হয়ে যায়। হনহনে পায়ে বাড়ি ছাড়ে অমনি। ইউষা চিপস খেতে খেতে ভাইয়ের প্রস্থান দেখে। মেয়েটার চোখে স্বচ্ছ দুষ্টুমি। অয়ন কবজি উল্টে হাত ধরিতে চাইল। মনে পড়েছে এমন ভঙ্গিতে বলল, এই রে, আমার তো 11টায় একটা অনলাইন ক্লাস আছে। আমি এখন যাই তুষি। তোমার কেক হলে রেখো। তুষি ঘাড় নাড়ল। অয়ন ওপরে যেতেই লাফ দিয়ে উঠে হ্যালো ইউষা। চোখ বড় বড় করে বলল, তুষি তুষি শোনো, তুমি না এখন থেকে অয়ন ভাইয়ের সাথে বেশি বেশি কথা বলবে? হ্যাঁ। তুষি ভ্রু কুঁচকায়। কেন? আছে, বলা যাবে না। কিন্তু বলবে। পারলে হাসতে হাসতে ওনার গায়ের ওপর পড়ে যাবে। ইস, সেটা আবার হয় নাকি? কেন হবে না? হওয়ালেই হবে। আমি জানতাম আমি পাগল। এখন দেখি সাথে আরেকটা পাগল জুটেছে। শোনো, ভালোবাসার কথা চেপে রাখতে রাখতে তোমার মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। ইউষা কিছু বলতো, এর আগেই রেহনুমার কণ্ঠ শোনা গেল। স্ফূর্ত চিত্তে ডাকলেন, তুষি তোর কেক রেডি। চকচকে মুখে অমনি ছুটে গেল মেয়েটা।
ইউষা একা দাঁড়িয়ে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে হাসল, বিড়বিড় করে বলল, খেলা এবার জমে যাবে তুষি। মেজো ভাইয়াকে বাগে আনার পথ পেয়ে গেছি। এইবার তোমার দুঃখের দিন শেষ। আমি অয়ন ভাইকে না পেলেও তোমাকে তোমার ভালোবাসা পাইয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আইরিন গোমরা মুখে ঘরে ফিরেছে। ঘরটা তার মায়ের। এই বাড়িতে রোকসানার জন্য আলাদা শোবার ঘর বরাদ্দ। যদিও বাড়িটা তোলার আগেই তার বিয়ে হয়ে গেছিল, কিন্তু ভাগ্য ছাড়া যাবে না। আর এতদিন এখানেই থাকতো আইরিন। ও এসে দেখল মা এখনো নাক ডেকে ঘুমুচ্ছেন, ব্ল্যাঙ্কেটে পা থেকে মাথা অবধি থাকা। ঘরে বোধহয় বরফ পড়ছে। এসি একেবারে 18-তে নামানো। আইরিন তাড়াতাড়ি রিমোট টিপে তাপমাত্রা বাড়াল। ঠোঁট উল্টে এসে বসল মায়ের কাছে। টের পেয়ে মুখ থেকে কম্বল সরালেন রোকসানা। খুব আহ্লাদ করে শুধালেন, মাই কিউটি, হোয়াট হ্যাপেন্ড? এমন মুখ ফুলিয়ে আছো কেন? ভালো লাগছে না মাম্মাম? রোকসানা উঠে বসলেন অমনি। কেন? কেন ভালো লাগছে না? তোমার মামিরা কিছু বলেছে? আইরিন চোখ সূচক শব্দ করে বলল, কিছু হলেই মামিদের কেন টানো মাম্মাম? ওনারা আমাকে যথেষ্ট ভালোবাসেন। না বেসে যাবে কোথায়? তোমার মাকে তারা চেনে বুঝলে। আইরিন ক্লান্ত কণ্ঠে বলল, মামিদের ওপর স্ট্রেস না দিয়ে আমার মন খারাপে স্ট্রেস দাও না মাম্মাম। রোকসানা মুচকি হেসে মাথায় হাত বুলালেন। শপিং করতে যাবে? না। তাহলে কি হয়েছে বলো তো তোমার? মাম্মামকে বলো বেটা, তুমি আমার একমাত্র মেয়ে। তোমার মুড অফ থাকলে আমার ভালো লাগে। আইরিন মায়ের দিকে ঘুরে বসল। বলল, মাম্মাম, তুমি সার্থ ভাইয়ের সাথে আমার বিয়ে দিতে চেয়েছিলে। রোকসানা প্রশ্নটা আশা করেননি। চেহারার আগ্রহ নিভে যায়। ফুস করে শ্বাস ফেলে বলেন, চেয়েছিলাম। এখন সেসব বলে লাভ কি? ওর তো বিয়ে হয়ে গেছে। আইরিন উদ্বেগ নিয়ে বলল, কিন্তু আমাকে আগে কেন বলনি এসব? আগে জানলে কি করতে? মায়ের সরু চোখ দেখে আইরিন নেতিয়ে আসে। আমতা আমতা করে বলে, না মানে, একবার জানাতে অন্তত। রোকসানা একটু চুপ থেকে মেয়ের মুখখানা দেখলেন। বললেন পরপর, সার্থকে আমার ভালো লাগে। দেখতে শুনতে খুবই সুন্দর, কিন্তু ও যা অ্যারোগেন্ট। কারোর সাথে 2 সেকেন্ড ভালোভাবে কথা বলতে পারে না। ভদ্রতা নেই, নম্রতা নেই। যা ছিল তাও পুলিশের চাকরিতে ঢোকার পর তোল্লায় উঠেছে। আত্মীয় স্বজনের দিকেও কেমন আসামি আসামি চোখে তাকায়। বিয়েটা না হওয়ায় ভালোই হয়েছে বুঝলে। আইরিন মাথা নুয়ে বলল, কিন্তু মাম্মাম, আমি ওনাকে খুব পছন্দ করি। রোকসানা চমকে বললেন, কি? আইরিনের চোখ ছলছল করে উঠল। কণ্ঠ ভিজে একাকার। বলল, ওনাকে আমার ভীষণ ভালো লাগে মাম্মাম। আই লাভ হিম। ওনার ওই অ্যারোগেন্স, অমন চলাফেরা ওসবই আমাকে খুব টানে। তুমি একটা কিছু করো মাম্মাম, যাতে উনি আমার হয়। প্লিজ মাম্মাম, প্লিজ। রোকসানা তাজ্জব চোখে চেয়ে রইলেন কিছুক্ষণ। আইরিন ফ্যাচফ্যাচ করে কাঁদছে। এতদিনে যেন নানুবাড়ি আসার জন্য ওর মরিয়া হয়ে ওঠা, আর বারবার বাবার কাছে যেতে না চাওয়ার অনাগ্রহটুকু পরিষ্কার বুঝে নিলেন তিনি। পরপর মৃদু ধমকে বললেন, বেবি, চুপ করো। কার জন্য কাঁদছো তুমি? মনে রেখ সার্থর বিয়ে হয়ে গেছে। তুষি তোমার কাজিন। এখন এসব মাথাতেও এনো না। আইরিন তেতে বলল, ওই বস্তির মেয়েকে আমি আমার কাজিন বলে মানি না। বেয়াদব, অসভ্য মেয়ে। তখন সবার সামনে কিভাবে আমার ফেস নিয়ে বলল? ভালো তো মেয়েটাকে আমারও লাগেনি। এই বাড়িতে আমার মুখের ওপর কেউ এভাবে জবাব দেয়নি আগে। তাও যতই হোক, ও ছোট ভাইজানের মেয়ে। তোমার আমার মানায় এখন কিচ্ছু এসে যাবে না। কিন্তু বিয়েটা তো ওদের ইচ্ছেতে হয়নি মাম্মাম। ভাইয়া কতবার বলেছেন এই সম্পর্ক উনি টেনে নিতে চান না। তারপরেও কেন? সেটা তুষির পরিচয় জানার আগে বলেছে। জানার পরে বলেনি। এখন তো ওর মতো বদলাতেই পারে। পারে না। উই সার্থর বউ। তাই ভালো হবে এসব চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলো। মাম্মাম, শোনো বেবি, আমি শুধু সার্থর জন্যই তোমার বিয়ে বাড়িতে দিতে চাইনি। তোমার বড় মামি খুব ভালো, নরম একজন মানুষ। কখনো তোমাকে এক ফোঁটা জ্বালাতন করার কোথাও ভাবতে পারবে না। তোমার সংসার, তোমার সুখেও আমার নিয়ন্ত্রণ থাকবে, এরকম অনেক কিছু ভেবে বলেছিলাম। আর তাছাড়া সার্থর বিয়ে হয়েছে তো কি? অয়ন ইজ স্টিল ব্যাচেলর। তুমি ওর কথা ভাবো। ও তো অনেক ভালো টাকা ইনকাম করে। ডাক্তারের সম্মানও বেশি। দেখতেও তো খারাপ না। আইরিন রেগেমেগে বলল, না, অয়ন ভাইকে আমার সহ্য হয় না। সব সময় পিঞ্চ করে কথা বলে। সেটা সার্থ আরও বেশি বলে। কিন্তু ওনারটা আমার ভালো লাগে মাম্মা। রোকসানা অতিষ্ঠ হয়ে বললেন, আচ্ছা মুশকিল তো। বিবাহিত পুরুষ নিয়ে এত খ্যানখ্যানানি আমার পছন্দ না। হয় অয়ন, না হো অন্য কেউ। সার্থকে ভুলে যাও, ব্যাস। আইরিন হা করতেই উনি কড়া গলায় বললেন, এই টপিকে আর কোনো কথা না। রোকসানা ফের শুয়ে পড়লেন। আইরিন হতাশ চোখে চেয়ে চেয়ে দেখল। কার্নিশের জল প্রায় গড়িয়ে পড়ার অবস্থা। কিন্তু তেজি হাতের ডলে ওটুকু মুছে নিল সে। মাম্মাম বললেই হলো। দুদিনের তুষির জন্য ও সার্থ ভাইকে ভুলে যাবে। কোনোদিন না।
ইয়াসির থানায় ঢুকতেই পিনপতন নীরবতা নামল। চট করে এক এক জায়গা থেকে দাঁড়িয়ে গেল এক একজন। সালাম ঠুকল, শুভ সকাল জানালো, কিন্তু ছেলেটা একটা টু শব্দ পর্যন্ত করল না। কেমন খিটমিটে একটা চেহারায় সোজা নিজের রুমে রওনা করল। তারপর দুম করে এসে বসল চেয়ারে। তার গলা অবধি তেতো হয়ে এসছে। চিবুকের অবস্থা পাথুরে। ট্যাবলের জিনিসপত্র আগে থেকেই গোছানো ছিল, অথচ তাও অযথা এটা ওদিক থেকে এদিক, ওটা ওদিক থেকে এদিক করল ইয়াসির। টিস্যু নিতে নিতে তুষির গলে পড়া থ্যাংক ইউটা মনে পড়তেই মেজাজ 180 ডিগ্রিতে চটে গেল আবার। বিড়বিড় করে বলল, খাতায় খুব ভালোবাসার কথা লেখা হচ্ছিল, অথচ এই হচ্ছে তার নমুনা। এক ফোঁটা দুঃখও নেই। লাফাচ্ছে, হাসছে, কেক বানাচ্ছে, আবার অয়নকেও খাওয়াচ্ছে। তারপর থামল ইয়াসির। ভ্রু কুঁচকে বলল, আর এই অয়ন, ওর কোনো কাজ নেই। যখনই দেখি চোরটার সাথে চিপকে থাকে। কখনো ফুল দিচ্ছে, কখনো কেক খাচ্ছে। বিরক্তিকর। ইয়াসির ফের থামল। সতর্ক চিত্তে বলল, কিন্তু আমি এত রেগে যাচ্ছি কেন? ওই চোরের করুক যা ইচ্ছে। ওকে খাওয়াবে না বিষ খাওয়াবে, আমার তাতে কি? স্ত্রীয়ঞ্জ। দুই ভ্রুয়ের মাঝে আঙুল ডলে মাথার দুপাশে ছাকা ইয়াসির। যেন উড়িয়ে দিল সব। চটজলদি গলা তুলে ডাকল, শরীফ, 25 তারিখের ফাইলটা নিয়ে এসো। শরীফ তখন ব্যস্ত। নেহার টেবিলে দাঁড়িয়েছিলেন। হেসে হেসে বলছিলেন, আপনাকে আজ কেমন অন্যরকম লাগছে নেহা? কি ব্যাপার বলুন তো? দিন দিন এত সুন্দরী হয়ে যাচ্ছেন। নেহা অপ্রস্তুত হাসল। তখনই ওপাশ থেকে জানালেন একজন, স্যার আপনাকে মনে হয় পি স্যার ডাকলেন। শরীফ চটক কাটার ন্যায় নড়েচড়ে তাকালেন। স্যার এসছেন? কখন? নেহা বললেন, কিছুক্ষণ আগে। আপনি তখন ওয়াশরুমে ছিলেন। হায়রে, আগে বলবেন না। চটপট মাথায় টুপি চড়িয়ে ফাইল নিয়ে ছুটলেন শরীফ। ইয়াসির 2 সেকেন্ড মতো অপেক্ষা করে চেয়ারটাকে এদিক ওদিক দোলাল। তারপর মাথা এলিয়ে রাখল পেছনে। চোখ বুঝতেই বিদ্যুৎ চমকানোর মতো ছলকে উঠল কিছু দৃশ্য। লাল টুকটুকে একটা জর্জেট শাড়ি পরা মেয়ে এসে দাঁড়িয়েছে সামনে। শরীর জুড়ে তার এক প্রস্থ জড়তা। দৃষ্টিতে লজ্জা সামান্য। কোত্থেকে ছুটে আসা বাতাসে উচ্ছিল কাঁধের দুপাশে খুলে রাখা চুল। পাশ থেকে কোনো মেয়েলি স্বর সুথাল, দেখো তো বড় মা, কেমন লাগছে। চোখ বুঝেই টোক গিল ইয়াসির। মাঝপথে ভেসে উঠল সমুদ্রের রঙে মাখা আনারকলিতে এক তরুণীরা ছুটে এসে দরজা খুলে দেয়া। চোখাচোখি হতেই যে পূর্ণিমার চাঁদের মতো হাসল। সহসা ঝপ করে চোখ খুলল ইয়াসির। সোজা হয়ে বসলেও অস্থিরতা গেল না। টেবিলে দুহাত রেখে মাথা ঠেসে রাখল তাতে। শরীফ দরজায় এলেন তখনই। অনুমতি চাইবার আগেই ইয়াসির বলল, এসো। ভেতরে ঢুকে সালাম ঠুকলেন তিনি। ফাইলটা টেবিলে রেখে বললেন, স্যার এই ফাইল। ইয়াসির মাঝপথেই বলল, রেখে যাও, পরে দেখব। কিন্তু স্যার, রেখে যেতে বলেছি। না মানে স্যার আমি একবার বললাম না, আবার প্যাচাচ্ছ কেন? আমি বলছিলাম যে ফাইল। ইয়াসির তপ্ত চোখে মুখ তুলল। ভীষণ রেগে বলল, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে অয়ন। শরীফ মিনমিন করে বললেন, কিন্তু স্যার আমার নাম শরীফ। ইয়াসির থমকাল। চোখের মনি খোড়াল একটু। জিভে ঠোঁট ভিজিয়ে বলল, নাম যাই হোক, বাড়াবাড়ি করছিলে সেটাই আসল কথা। ভদ্রলোক চুপসে বললেন, আমি মানে স্যার বলতে চাচ্ছিলাম ফাইলটা একটু ছিঁড়ে গেছে। কোনো অসুবি? এবারেও কথা কেড়ে নিল ইয়াসির। তো স্যার আপনার কি আজ মাথা গরম? ঠার চোখে চাইল সে। কেন? না মানে, অয়ন তো আপনার ছোট ভাইয়ের নাম স্যার। তো শুধু তো করাই শরীফ বেশ মিয়ে এলো। সুথাল রয়েছে। আপনার কি কিছু হয়েছে স্যার? ইয়াসির কেমন ফতাফত জবাব দিল, মেয়ে হয়েছে। মিষ্টি খাবে? শরীফ চোখ কপালে তুলে ফেললেন। কি বলছেন স্যার? আপনার না সবে 3 মাস হয়েছে বিয়ে হলো, এর মাঝে মেয়ে কিভাবে হবে? যেভাবে হয়। শরীফ ভ্রু কুচকে ঠোঁট ফাঁকা করে রইলেন। স্যার না বলেছিলেন ওনার অ্যারেঞ্জ ম্যারেজ? তবে কি তা মিথ্যে? মেয়ের সাথে আগেই পরিচয় ছিল। বাচ্চাটা কি আগেই? ইয়াসির হুঙ্কার ছুড়ল তখনই, হা বন্ধ করো শরীফ, না হলে মুখের ভেতর গুলি করে দেব। শরীফ আটকে উঠলেন। পুলিশ হিসেবে কাজ অবৈধ, কিন্তু ইয়াসিরকে সে বিশ্বাস করে না। শেষবার 24-এ রাজনৈতিক দলের এক ডান হাতকে এনকাউন্টার করেছিল ও। তদন্তের নাম করে তাকে রাজধানীর বহির্ভাগে ট্রান্সফার দিয়েছিল কর্তৃপক্ষ। তারপর টানা 4 মাস সেখানে থাকার পর ওদের আবার মনে হলো ইয়াসিরকে দরকার। এরপর রিনা শরীফকে জ্বালাতে তাকে আনা হলো এখানে। ভদ্রলোক থতমত খেয়ে সোজা হলেন তড়িৎ। মাথা নুয়ে বললেন, সরি স্যার। এপাশে এসে দাঁত পিষলেন শরীফ। চিরবির করে ভাবলেন, ব্যাটা নির্ঘাত বউয়ের সাথে ঝগড়া করে এসেছে, আর সেই রাগ যাচ্ছে আমার ওপর। চলবে।